পরাধীন ভারতবর্ষের এক বাঙালি যুবক অভিব্রত নিজের পরিচয় গড়তে নতুন নতুন আবিষ্কার ও গবেষণার কাজে বেরিয়ে পড়ে। তার এই অভিযানের সঙ্গী হয় এক ইংরেজ অভিযাত্রী কেভিন। তারা কি পারবে কঙ্গামাটোর খোঁজ পেতে, নাকি সেই খোঁজই তাদের জীবনের শেষ খোঁজ হয়ে দাঁড়াবে? কি হবে তাদের সাথে? তারা কি আদৌ ফিরে আসতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সাগর ঘোষের কলমে কঙ্গামাটোর খোঁজে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে কৌশিক, পার্থ, সাগ্নিক, রূপঙ্কর, অভিযান ও অন্তরা। শুরু হতে চলেছে আজকের গল্প কঙ্গামাটোর খোঁজে। বেলা শেষে পরন্ত সূর্য পশ্চিম আকাশ সিঁদুর রঙে রাঙিয়ে একটু একটু করে যেন ডুব দিচ্ছে নদীর জলে। তাই আকাশের থেকেও অধিক উজ্জ্বল দেখাচ্ছে নদীর জল। অর্ধেক হয়ে আসা সূর্যের উজ্জ্বল বিশাল আঁকা বাঁকা প্রতিচ্ছবি নদীর বুকে যেন আলোর পথ এঁকেছে। সেই পথের মাঝখান দিয়ে মাঝে মধ্যে একটা দুটো করে ছোট বড় নৌকো ভেসে যাচ্ছে। বেশ জোরালো শরীর ঠান্ডা করা হাওয়া দিচ্ছে। এক কথায় পরিবেশ মনমোহিনী অপরূপ রূপ ধারণ করেছে। অভিব্রতর মনটা আজ বড্ড খারাপ। ওর যখনই মন খারাপ হয় তখনই ও গঙ্গার ঘাটে এসে চুপচাপ বসে থাকে, সিগারেটের পর সিগারেট পুড়িয়ে ছাই করে। ওর মতে এই মন মাতানো হাওয়া আর সিগারেটের ধোঁয়ার রূপ নিয়েই ওর সকল মন খারাপ একটু একটু করে উধাও হয়ে যায়। আজও ও সেই কাজই করছে, কিন্তু মন খারাপটা আজ কমতেই চাইছে না, উল্টে উত্তরোত্তর সেটা বেড়েই চলেছে। যে সময়ের কথা আমরা আজ বলছি তখনও ভারতের স্বাধীনতা আসতে 7 বছর দেরি। চাকরির বাজার তখন তেমন একটা ভালো ছিল না। শহুরে বাবুরা মূলত ব্যবসায়ী করতে। ওই সকল পরিবারের অন্যান্য পুরুষরাও মূলত পারিবারিক ব্যবসাতেই যোগদান করত। আমাদের আজকের গল্পের নায়ক অভিব্রত মজুমদারও কলকাতার তেমনই এক ধনী নামী ব্যবসায়ী পরিবারের ছেলে। ওর বয়স 25-এর মতো। সেসব দিনে এই বয়সের আগেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। অভিব্রতর বিয়ে দেওয়ারও অনেক চেষ্টা বাড়ি থেকে করেছিল, কিন্তু বিয়ে ও করেনি। ও বেশ ভালোই শিক্ষিত, কিন্তু বাবা আর দাদাদের হাজারবার বলার পরেও ব্যবসাতে যোগ দেয়নি। এই দুটোতেই ওর অনীহা। আর এই অনীহার প্রধান কারণ হচ্ছে ওর অ্যাডভেঞ্চার প্রিয় মন। ওর স্বপ্ন ও পৃথিবীর সেই সকল জায়গায় যাবে যেখানে মানুষের পা পড়েনি, বা যে সকল জায়গায় যাওয়ার কথা শুনলেই সাধারণ মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে, রক্ত হিম হয়ে যায়। পৃথিবীর দুর্গম থেকে দুর্গমতর জায়গা নিজের চোখে একেবারে সামনে থেকে দেখবে। ঠাকুরদার কাছে ছোটবেলায় অভিব্রত নানান রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের প্রচুর গল্প শুনেছিল। ঠাকুরদাও নাকি যৌবনে ছিলেন ঠিক ওরই মতো একরোখা আর নামাল স্বভাবের। তিনি পরে ব্যবসার কাজ দেখলেও শুরুর জীবনে তিনি প্রচুর ঘুরেছিলেন। শুধু দেশে নয়, দেশের বাইরেও বহু জায়গায় তিনি গিয়েছিলেন। সেই সকল গল্প শুনতে শুনতে ওর মনের মধ্যেও এই দুর্ধর্ষ জীবন সম্পর্কে একটা গভীর টান জন্মেছিল সেই ছেলেবেলাতেই। এরপর ঠাকুরদা মারা যাওয়ার পরে তার বিশাল লাইব্রেরিটাকে দখল করে নিয়েছিল। অজস্র দেশি বিদেশি অ্যাডভেঞ্চার গল্প উপন্যাস থেকে শুরু করে বিখ্যাত সব অভিযাত্রীদের সত্যিকারের সব টান টান অভিযানের বই আছে সেই লাইব্রেরিতে। সেই সব বই পড়তে পড়তে ক্রমে সেই টানটা আরও প্রকট হতে থেকেছে। ছোট থেকেই ও ছিল দারুণ বিচ্ছু গোছে। ওকে সামলাতে গেলে রীতিমতো নাকানি জুবানি খেতে হতো বাড়ির লোকজনদেরকে। অ্যাডভেঞ্চারের প্রতি তীব্র টানের সাথে ওর সেই দুরন্তপনা মিশে ব্যাপারটা এখন প্রায় ওর নেশার রূপ নিয়েছে। বাড়ি থেকে এর আগেও ব্যবসায় যোগ দেওয়া নিয়ে বলায় কয়েকবার অভিব্রতর সাথে ছোটখাটো ঝুট ঝামেলাও হয়েছে, কিন্তু আজকের ঝামেলাটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। অন্যান্যবার বাবা অল্প বকাবকি করে ছেড়ে দেন, কিন্তু আজ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন
দেখো, আমারও তো বয়স হয়েছে, কবে বলতে কবে চলে যাব। তোমার দুই দাদা দিন রাত কাটছে, তাদেরও তো সাহায্যের দরকার নাকি? বাড়িতে একজন প্রাপ্তবয়স্ক ছেলে থাকার পরেও সেই সাহায্য কেন তারা পাবে না শুনি? হ্যাঁ, তুমি বিয়ে করতে চাও না সে কথা আমি মেনে নিয়েছি, সে কথা তোমায় আর বলিও না, কিন্তু ব্যবসার কাজ তো তোমাকে দেখতেই হবে। এত বড় হয়েও বাপ দাদাদের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকায় বসে বসে খেতে তোমারও কি লজ্জা করে না? হুম, আজ তোমায় স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো অনেক হয়েছে, আর নয়। হয় তোমার ব্যবসায় যোগ দিতে হবে, আর না চাইলে নিজের পথ নিজে দেখে নাও। আমি তোমায় আর খাওয়াতে পারছি না, এটাই আমার শেষ কথা। এই কথা শোনার পরে কোনো ছেলেরই মন ভালো থাকতে পারে না। একটা সিগারেট ধরিয়ে পরপর বেশ কয়েকটা টান দিল অভিব্রত। অনেকটা ধোঁয়া একসাথে ছাড়ল। না, আর নয়, সত্যি অনেক হয়েছে। এবারে আমি নিজেকে সকলের সামনে প্রমাণ করেই দম নেব। বাড়ির বাইরে আমি বের হবই। নিজেকে প্রমাণ করতে পারলে ফিরব, নইলে আর ফিরব না। এই বিশাল পৃথিবীর বুকে আমি হারিয়ে যাব। উঠে দাঁড়ালো অভিব্রত। সাথে সাথে আর একটা চিন্তা মাথায় আসতেই ওর জেদের গায়ে ধাক্কা লাগলো। ওর মধ্য থেকেই আর একটা ও যেন বলে উঠল, আরে, প্রমাণ করব বললে কি প্রমাণ করা যায় নাকি? এ কি বাড়ি থেকে বেরিয়ে কলকাতা শহরের অলিগলিতে ঘোরাঘুরি করা তো নয়। কোনো দূর দেশের উদ্দেশ্যে যাত্রা করতে হবে, কত নদী সমুদ্র পেরিয়ে যেতে হবে। সেসব যাব বললে কি আর করা যায় নাকি? সবচেয়ে বড় বিষয় হচ্ছে উদ্দেশ্য। অভিযানের তো একটা উদ্দেশ্য থাকা চাই, নইলে লক্ষ্যভ্রষ্ট বানের মতো ছুটেই মরতে হবে। লাভ কিছুটি হবে না। কথাগুলো মাথায় আসতেই থমকে দাঁড়িয়ে পড়ল। সত্যি চিন্তা করার মতোই বিষয় বটে। আবার একটু হতাশ হয়ে পড়লেও প্রায় সাথে সাথেই আর একটা কথা মাথায় আসতেই ওর মনে প্রাণে নতুন উদ্যমের সঞ্চার হলো। আবারও চনমনে আর জেদি হয়ে উঠল ওর মন। ব্যাপারটা গতকালই খবরের কাগজেও পড়েছে। প্রখ্যাত ব্রিটিশ অভিযাত্রী স্যার কেভিন কস্টনার এসেছেন কলকাতার এক এক্সপিডিশন অর্গানাইজেশনের আমন্ত্রণে। স্যার কস্টনারের পরবর্তী অভিযানের উপরে একটা ছোট সেমিনার মতন হবে। কাগজে এটাও লেখা ছিল, স্যার কস্টনারের ইচ্ছে তিনি এবারের অভিযানের জন্য এখান থেকেই একজন সঙ্গী বেছে নিয়ে যাবেন। অভিব্রতর গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। স্যার কেভিন কস্টনারের সঙ্গী আমি হবই। হাতের ঘড়িটা একবার দেখে নিল। সেমিনার শুরু হতে এখনো ঘন্টা দেড়েক বাকি আছে, যেতেও হবে অনেকটা পথ। উঠে দাঁড়িয়ে সিগারেটটায় শেষ কটা টান দিয়ে সেটা মা গঙ্গার বুকে নিক্ষেপ করে রাস্তার দিকে হাঁটা লাগাল। সেমিনার শেষ হয়েছে মিনিট 20 আগে। অভিব্রত এখনো বিশ্বাসই করতে পারছে না ও বসে আছে বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানী তথা অভিযাত্রী স্যার কেভিন কস্টনারের সামনে। থেকে থেকেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠছে, গলা, ঠোঁট, জিভ কাঁপছে। কথা বলতেই ওর যেন কষ্ট হচ্ছে। আর এমনটা হবে নাই বা কেন? এই মানুষটার লেখা অজস্র বই পড়ে ও কেঁপে উঠেছে। এক কথায় ভক্ত হয়ে গেছে লোকটা। সেই মানুষটাকে একেবারে সামনে থেকে দেখলে এমনটা হওয়াটাই তো স্বাভাবিক। স্যার কেভিন কস্টনারের বয়স 55 মতো হবে, কিন্তু বেশ শক্তপোক্ত পেশিবহুল শরীর, টকটকে গায়ের রং। সেই জন্যেই হয়তো ওর মাথার সোনালি রঙের চুল আরো উজ্জ্বল দেখায়। চওড়া পরিষ্কার চোয়াল, দুই চোখের নীলাভ মণি দুটো সর্বদা জ্ঞানের উজ্জ্বলতায় উজ্জ্বল। প্রথমবার ওই দুই চোখের দিকে তাকাতেই অভিব্রতর মনে হয়েছিল উনি যেন ওর মনের ভেতরটা পর্যন্ত পড়ে নিচ্ছে। প্রায় 6.5 ফুট লম্বা তেমনি চওড়া মানুষটাকে দেখলেই তার দৃঢ় মানসিকতা আর জেদি স্বভাবের আভাস পাওয়া যায়। মনে শ্রদ্ধা ভাব জাগে। তাহলে ইয়াং ম্যান, তুমি সত্যিই আমাদের সাথে যেতে চাও? তার দিকে এক মনে চুপ করে তাকিয়ে বসেছিল অভিব্রত। এবারে বজ্রের ন্যায় গুরুগম্ভীর স্বরের কথাগুলো কানে যেতে ওর হুঁশ ফিরল। সাহেব ইংরেজিতেই কথা বলছে। আগেই বলেছি অভিব্রত যথেষ্ট শিক্ষিত। ইংরেজি ভাষা বুঝতে বা সে ভাষায় বাক্যালাপ করতে ওর কোনো সমস্যাই হয় না। হ্যাঁ সাহেব,
আমি আপনার সাথে সত্যিই যেতে চাই। আজ সেমিনার শেষে স্যার কেভিন কসনার তার পরের অভিযানের অল্প কথা বলে জানতে চেয়েছিলেন কেউ তার সাথে যেতে চায় কিনা। একঘর লোকের মধ্যে একমাত্র অভিব্রতই হাত তুলে উঠে দাঁড়িয়েছিল। তোমার চোখে আমি সেই তেজটা দেখতে পাচ্ছি যেটা আমি আমার সঙ্গীর চোখে দেখতে চেয়েছিলাম। আমি মানুষ চিনতে ভুল করি না। তোমার দৃষ্টি, তোমার কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে তোমার মধ্যে দারুণ রাগ, ক্ষোভ আর প্রচুর মাত্রায় জেদ জমে রয়েছে। কিন্তু এগুলোর কারণ আমাকে একটু বলবে? অভিব্রত মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। কি হলো, বলো। অভিব্রত আর চুপ থাকতে পারল না। সামনের মানুষটাকে দেখে পাথরের মতো শক্ত মনে হলেও কোনো এক কারণে ওই মানুষটাকেই ওর এখন সবচেয়ে কাছের বলে মনে হচ্ছে, যে কিছুক্ষণ চুপ করে ওর কথাগুলো শুনবে, বকাবকি করবে না, রাগও দেখাবে না, শুধু শুনবে। পরপর সব কথা ওর বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। স্যার কেভিন কসনার অভিজ্ঞ ব্যক্তি, ছেলেটার কথাগুলোয় জড়িয়ে থাকা কষ্টটা তিনি স্পষ্ট টের পাচ্ছেন। সেই সাথে এটাও বুঝতে পারছেন এই কষ্টগুলোই ওর জেদের আগুনের প্রধান জ্বালানি। তার সাথে অজানাকে জানার তীব্র ইচ্ছে তো আছে, সাহসের কোনো অভাব আছে বলে তো মনে হচ্ছে না। তিনি মনে মনে একটু হাসলেন। এতদিন ধরে আমি এমনই একজন অভিযান সঙ্গীর খোঁজেই তো ছিলাম। অভিব্রত কথা থামালে কিছুক্ষণের জন্য নীরবতা গ্রাস করল ঘরটাকে। নীরবতা ভাঙলেন স্যার কসনার। তোমার মনের অবস্থা আমি বেশ বুঝতে পারছি, ইয়াং ম্যান। সত্যি কথা বলতে কি, তোমার মধ্যে আমি আজ থেকে 25 বছর আগেকার আমিটাকে দেখতে পাচ্ছি। আজ বলতে লজ্জা নিয়ে এসব কথা। আমি ছিলাম লন্ডনের এক উচ্চবিত্ত সমৃদ্ধ পরিবারের সন্তান। ঠিক তোমার মতোই আমাকেও একমাত্র আমার মা ছাড়া পরিবারের আর কেউ কখনো এসব ব্যাপারে উৎসাহ দেয়নি। একদিন আমিও ঠিক তোমার মতোই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। এক কাপড়ে বাড়ি ছেড়েছিলাম আমি। কাছে সামান্য টাকাই ছিল, কিন্তু মনে ছিল অফুরন্ত ইচ্ছে শক্তি আর জেদ। দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, শুধু নিজের পরিবার নয়, গোটা বিশ্ব আমার নাম জানবে, আমার জেদকে সম্মান করবে। আমি জানতাম লন্ডনে থাকলে আমার পরিবারের লোক আমাকে যেমন করে হোক ঠিক খুঁজে বার করবেই। তাই লন্ডন থেকে পালিয়ে যাওয়াই উচিত মনে করলাম। কিন্তু পালাবো ভাবলেই তো আর পালানো যায় না। তার সব থেকে বড় কারণ হলো, বন্দর এলাকায় আমাদের পরিবারের বেশ কিছু বিজনেস ছিল, নামও ছিল। সেই সূত্রে আমাকে চেনে এমন লোকের অভাব ছিল না। কিন্তু পালাতে আমাকে হতোই, যেমন করেই হোক। কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। পোর্ট এরিয়ায় আমার এক চেনা আর বিশ্বস্ত লোক ছিল। সে আমার একজন বন্ধু ছিল, মার্কাস। উপায় না পেয়ে আমি তার কাছে গেলাম। সে বেশ কায়দা করে আমাকে তার সাথেই একটা জাহাজের কাজে ঢুকিয়ে নিল। আমাকে শুধু একটু ভোল পাল্টাতে হয়েছিল। এইসবই মার্কাসের কীর্তি ছিল। কালি ঝুলি মাখিয়ে, ছেঁড়া কাপড় পরিয়ে আমাকে একবারে পাল্টে দিয়েছিল। জাহাজটা ছিল নিউ ইয়র্কগামী, প্রায় ৩,৩৮৬ নটিক্যাল মাইলস দূরে, একেবারে অন্য অজানা একটা অনিশ্চিত একটা জীবনের উদ্দেশ্যে পাড়ি দিলাম আমি দুবার ভাবিনি, ভেসে পড়লাম। কথাগুলো শুনতে শুনতে অভিব্রত হাঁ হয়ে গিয়েছিল। এত বড় নামী একজন মানুষের জীবনও যে এমনভাবে শুরু হয়েছে সেটা যেন ও বিশ্বাসই করতে পারছে না। এবারে স্যার কসনার থামলে ও শুধু তারপরে? এর পরের জীবনটা একটু কষ্টকর হলেও আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম। আসলে ওই রকমের একটা জীবনই তো আমি চেয়েছিলাম। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড হবে অনিশ্চিত, অ্যাডভেঞ্চারাস। নিউ ইয়র্কে বেশ কটা দিন পোর্ট এরিয়াতেই আমি কাজ করলাম। তারপর সেখান থেকে একদিন আর একটা জাহাজের ক্রিউ মেম্বার হয়ে আবার ভেসে পড়লাম সমুদ্রের বুকে। চলে গেলাম অস্ট্রেলিয়া, সেখানে কয়েক মাস থেকে চলে গেলাম নিউজিল্যান্ড, তারপর পাপুয়া নিউ গিনি, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান, মাদাগাস্কার। কোথায় না গিয়েছি! বুঝতেই পারছো তো, বাঁচার জন্য নানান প্রয়োজন থাকে, সেসব জোগাড় করার জন্য যথেষ্ট খাটতে হয়েছে আমাকে। সেসব জায়গার প্রাণী, প্রাকৃতিক বৈচিত্র্য সবই আমি অনেক বেশি ভালো করে চিনতে পারতাম।
শুধু বই পড়ে এসব জানার থেকে হাতে কলমে জানা, সেগুলোকে চেনা অনেক বেশি সহজ। এইসব করেই কাটলো আমার 8টা বছর। ততদিনে মোটামুটি টাকা আমি জমাতে পেরেছি। সেই সব নিয়ে আমি পাড়ি দিলাম আফ্রিকা। সেখানে গিয়েই মধ্য আফ্রিকার বেশ কিছু অজানা গ্রাম, আদিবাসী গোষ্ঠী আর বেশ কয়েকটা অজানা প্রজাতির প্রাণীর খোঁজ পেয়ে গেলাম। বছর 3 সেই সব নিয়ে গবেষণা চালালাম। তারপর একদিন ফিরলাম লন্ডনে। ফিরে শুনলাম আমার মা মারা গেছেন। বুকের মধ্যেটা কেমন হু হু করে উঠেছিল। যাই হোক, আমার গবেষণাপত্র নিয়ে আমি সায়েন্স সোসাইটিতে জমা করলাম। বেশ কয়েকজন স্বনামধন্য প্রাণীবিজ্ঞানীর চোখেও পড়ে গেল আমার গবেষণার কাজ। ব্যাস, এরপরে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এক ধাক্কায় নাম, খ্যাতি, ঐশ্বর্য সবকিছু ঝড়ের মতো ধেয়ে এসে ভরিয়ে দিল আমার জীবন। আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য নিউজ পেপারের লোকজনের তো প্রায় বন্যা লেগে গিয়েছিল। এর পরের ঘটনা আর বিশেষ বলার অবকাশ রাখে না। আমার লেখাগুলো পড়লে তুমি সবই জানতে পারবে। তোমার মধ্যেও আমি সেই একই তেজ, একই জেদ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস তুমিও পারবে। একদিন তোমার নামও গোটা বিশ্ব জানবে। আমার বেলায় এ বিষয়ে সাহায্য পাওয়ার জন্য কাউকে পাইনি। যা করতে হয়েছে তা আমাকে একা করতে হয়েছে। কিন্তু চিন্তা নেই, তোমার বেলায় আমি আছি। আমি তোমাকে সাহায্য করব, তুমি শুধু এগিয়ে চলো। দেশের বীর বিপ্লবীদের ওই গোঁড়া সৈনিক দলের দল নির্মমভাবে হত্যা করছে, অত্যাচারের সীমা রাখছে না। ব্যবসা করার নাম করে ভিক্ষের বাটি হাতে নিয়ে দেশে ঢুকে কূটনীতির বটবৃক্ষ গড়ে অত্যাচারের সাম্রাজ্য খাড়া করা অত্যাচারী ব্রিটিশ যাত্রাকে একজন ভারতীয় হয়ে অভিব্রত সহ্য করতে পারছে না। কিন্তু এই মানুষটা ব্রিটিশ হলেও অন্যরকম। মানুষটাকে যতই দেখছে ততই ও অবাক হচ্ছে। না, সবাই একরকম হয় না। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সত্যি বুঝতে পারছি না। এত বিনয়ের কোনো দরকার নেই ইয়াং ম্যান। হতেই পারে আমার বয়স তোমার দ্বিগুণ, কিন্তু আমরা একসাথে যখন অভিযানে যাব তখন আমাদের বন্ধু হতেই হবে। আমি এখনই বলে দিচ্ছি, শিক্ষক ছাত্র বা স্যার অ্যাসিস্ট্যান্টের কোনো সম্পর্ক আমাদের মধ্যে কিন্তু থাকবে না। আমার মতে তাতে কাজের সমস্যা হয়। আমরা বন্ধুর মতো কাজ করব, আর বন্ধুদের মধ্যে এত ধন্যবাদ তো চলে না। আর তুমি যখন আমার নাম ধরেই ডাকবে, এই স্যার আপনি আমার একেবারেই পছন্দ নয়, মনে থাকবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি যা বললাম তাই হবে। আচ্ছা বেশ, আপনি যা বলবেন স্যার। আবার আরে না না, মানে ওই আর কি। ঠিক আছে কেভিন, তুমি যা বলবে তাই হবে। এই তো, দ্যাটস পারফেক্ট। এবার বলো তো, তোমার নামটা কি? শুধু ইয়াং ম্যান বলে তোমার সাথে কথা বলতে কেমন যেন লাগছে। আমার নাম অভিব্রত, অভিব্রত মজুমদার। আমি জানি তোমরা ইন্ডিয়ানরা দারুণ সাহসী আর খাটুনতে, এই জন্যই আমি তোমাদের খুব ভালোবাসি, সম্মান করি। কিন্তু তোমাদের নামগুলো বড় খটোমটো হয়। এত কঠিন নাম তোমরা ব্যবহার করো কেমন করে? ঠিক যেমন ভাবে তোমরা তোমাদের সব কঠিন কঠিন নাম ব্যবহার করো, তার মানে? তোমাদের নামগুলোও তো আমাদের একই রকম খটোমটো বলেই মনে হয় সাহেব। ওকে ওকে, আমি তোমাকে অভি বলেই ডাকবো, এটা অনেক বেশি সহজ হবে। তাই হোক সাহেব, তোমার যেটাই সুবিধা হয় সেটাই বলো। বেশ, অনেক কথা হলো। এবারে তাহলে একটু কাজের কথা বলা যাক। অভিযানে তো যাবে না হয় আমার সাথে, কিন্তু কোথায় কি উদ্দেশ্যে যাবে সেসব তো জানতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। তুমি তো সেমিনারে বললে মধ্য আফ্রিকার কোথাও একটা দেশে যাবে, কোনো একটা প্রাণীর খোঁজে। হ্যাঁ, আমি এবারে যাচ্ছি মধ্য আফ্রিকার জাম্বিয়া প্রদেশে। আর কোনো সাধারণ প্রাণীর খোঁজে যাচ্ছি না, এমন একটা প্রাণীর খোঁজে যাচ্ছি আধুনিক বিজ্ঞানীদের মতে সেই প্রাণী আজ থেকে কয়েক লক্ষ বছর আগে পৃথিবীর বুক থেকে লুপ্ত হয়ে গেছে। তাহলে এখন কি করে সে প্রাণীটাকে? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর জানার আগে এই ছবিটা দেখো। কেভিন একটা ফটোগ্রাফ এগিয়ে দিলেন অভিব্রতর দিকে। একটা সাদা কালো সাধারণ ছবি। ছবিতে দেখা যাচ্ছে ধুঁধু সীমাহীন একটা মাঠ। মাঠটার ওপরে খাপছাড়াভাবে বেশ বড় বড় ঘাস জন্মে আছে। তাদের ফ্যাকাশে রং দেখে বুঝতে সমস্যা হয় না
সেগুলোর আসল রং হলদেটে। মাঠের ওপরে চড়ছে কয়েকটা 4 পেয়ে জন্তু। প্রাণীগুলোকেও চিনতে অভিব্রতর কোনো অসুবিধে হচ্ছে না। ওগুলো জেব্রা। জেব্রার দলটা থেকে আরো বেশ কিছুটা দূরে একদল হাতির দেখাও পাওয়া যাচ্ছে। আরো দূরে দিগন্তে কয়েকটা লম্বা গাছও দেখা যাচ্ছে। মোট কথা, আফ্রিকার কোনো এক প্রান্তরের ছবি এটা। এমন ছবি বেশ কিছু পত্রিকায় অভিব্রত দেখেছে। ছবিটায় তেমন বিশেষ কিছু নেই, শুধু একটা জিনিস ছাড়া। ছবিটা তোলা হয়েছে দিনের বেলাতেই। আকাশ একদম পরিষ্কার, মেঘের লেশমাত্র নেই। আর সেই জন্যেই আকাশে উড়তে থাকা ওই বিশাল পাখিটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। না, ঠিক সাধারণ পাখির মতো নয়। আন্দাজ তার সাইজ কম করেও 15 ফুট হবে। এক একটা ডানা অন্তত পক্ষে 10 ফুট করে। শরীরে একটাও লোম নেই। মাথাটাও চেনা পাখির মতো নয়। প্রাণীটাকে হুট করে দেখলে মনে হয় কোনো বড় সরীসৃপের দুটো বিশাল ডানা গজিয়েছে। লেজটাও বিশাল কোনো টিকটিকির মতো। তবে পা দুটো পাখির মতোই। ছবিটা বেশ কিছুক্ষণ ভালো করে দেখে অভিব্রত মুখ খুলল। এটা তো কোনো সাধারণ পাখি বলে মনে হচ্ছে না। এত বড় পাখি কখনো দেখিও নি। এটা কি কোনো পাখি নাকি অন্য কোনো প্রাণী? ঠিকই ধরেছ, এটা কোনো সাধারণ পাখি নয়, বিবর্তনের অদ্ভুত এক নিদর্শন। ওর নাম কাঙ্গামাটো। প্রাগৈতিহাসিক প্রাণী টেরোসারের ব্যাপারে কিছু জানো? খুবই অল্প। ওরা তো আকাশে উঠত। হ্যাঁ, কাঙ্গামাটো দেখতে অনেকটা ওদেরই মতো। টেরোসারের সমসাময়িক না হলেও এই প্রাণীও কিন্তু অনেক প্রাচীন। আর নিজেদের সময় এরা অন্যতম শিকারী ছিল। তার দুটো কারণ ছিল। প্রথমত এদের সাইজ, আর দ্বিতীয়ত এরা উভচর ছিল। এরা জলে, স্থলে আর আকাশে 3 জায়গাতেই শিকারে সমানভাবে পটু ছিল। এই সময় এদের প্রতিরোধ করার মতো বা টক্কর দেওয়ার মতো প্রতিপক্ষ তৈরি হয়নি। এক কথায়, নিজেদের সময় এরা দাপিয়ে বেড়াতো পৃথিবীতে। এই প্রাগৈতিহাসিক প্রাণী এখনো বেঁচে আছে। শুধু তাই নয়, ছবি দেখে যেটুকু বুঝতে পারছি, বিবর্তনের সকল নিয়মকে ফাঁকি দিয়ে একই রকম ভাবে বেঁচে আছে। এ কি সম্ভব? তোমার কথাই ঠিক। বর্তমান পৃথিবীতে যে সকল প্রাণী আছে তাদের প্রত্যেকেই বিবর্তনের নিয়মের মধ্যে দিয়ে গিয়ে তবে বর্তমান অবস্থায় আছে। সকলেরই কিছু না কিছু পরিবর্তন হয়েছে। ইভেন এখন সেই পরিবর্তন চলছে। আগামী দিনে সকল প্রাণী দেহেই আরও অনেক পরিবর্তন আসবে। কিন্তু এই প্রাণীটা সেই সকল থিওরিকে নস্যাৎ করে দিয়েছে। ব্যাপারটা সত্যি বিস্ময় জাগানোর মতো। আর সেই জন্যই তো আমার মনে তীব্র কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে। প্রাণীটা যদি সত্যিই থেকে থাকে, তাহলে সেটাকে খুঁজে বার করতে হবে। কালজয়ী আবিষ্কার হবে সেটা, গোটা দুনিয়া সাড়া ফেলে দেবে। শুধু তাই নয়, প্রাণীটাকে পাওয়া গেলে গবেষণার অনেক সুবিধে হবে। প্রাগৈতিহাসিক সময় প্রাণী সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই প্রাণী বা কি করে এত লক্ষ বছর পরে একই অবস্থায় আছে, সেটাও জানা দরকার। তা এই ছবিটা পেলে কেমন করে? তুমি পল সাউথগেটের নাম শুনেছ? হ্যাঁ, তা আবার শুনবো না। উনিও তো খুব নামী একজন প্রাণীবিজ্ঞানী আর অভিযাত্রী। অস্ট্রেলিয়ার ওপরে ওনার লেখা কিছু বইও আমার কাছে আছে। পল আমার ভালো বন্ধু ছিল। আমরা একসাথে বেশ কিছু অভিযান করেছি। বলাই বাহুল্য, সবকটা অভিযানই হাইলি সাকসেসফুল। পল মাস 5 আগে আফ্রিকা গিয়েছিল। তখন আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই কি জন্য গিয়েছিল সেটা আমি জানতাম না। তা এই 1 মাস আগে লন্ডনে পলের বাড়িতে তার কিছু জিনিসপত্র এসেছে, কিন্তু সে ফেরেনি। পল বিয়ে করেনি, আত্মীয় বলতেও কেউ ছিল না। অল্প জিনিসগুলোর মধ্যে পলের একটা ছোট সাইড ব্যাগ ছিল, একটা ডায়েরি, কিছু টাকা ছিল। অ্যাডাম মানে পলের পরিচারক জিনিসগুলো পাওয়ার পরেই আমাকে জানায়। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে পলের বাড়ি চলে যাই। অ্যাডামের সাথে কথা বলে জানলাম যে পল গিয়েছিল জাম্বিয়া, বলে গিয়েছিল কোনো একটা গবেষণার কাজে যাচ্ছে। সেসব শোনার পর সাধারণভাবেই আমার বেশ অদ্ভুত লাগলো। আগে জিনিস পাঠিয়ে দিয়েছে, পরে পল ফিরেছে, এমনটা তো কখনো করেনি। আমি অ্যাডামকে বলে ডায়েরিটা সাথে নিয়ে বাড়ি যাই। ডায়েরির মধ্যে এই ছবিটা আমি পেয়েছিলাম। সেই সাথে ডায়েরির লেখাটা পড়ে আমি জানলাম যে পল বিশেষ এক প্রকার বাঁদরের ওপরে গবেষণা করতে গিয়ে জাম্বিয়া গিয়েছিল।
সেই কাজ করতে করতেই ও কাঙ্গামাটোর খোঁজ পেয়েছিল। গবেষণার কাজ বন্ধ রেখে ও কাঙ্গামাটোর খোঁজে লেগে পড়েছিল। ডায়েরির লেখা শেষটুকু পড়ে আমি বুঝেছিলাম যে পল প্রাণীটার খোঁজ পেয়েছিল, কিন্তু তারপর কি হলো সেটা একেবারেই অন্ধকারে ঢাকা। ডায়েরিতে আর কিছুই লেখা নেই। পলই বা কোথায় গেল সে কথাটাও আমায় খুব ভাবাচ্ছে। প্রাণীটার সাথে সাথে আমি পলের খোঁজও করতে চাই। তা আপনার বন্ধু কি একা গিয়েছিলেন? না, কম লোকে বা একা কাজ করার স্বভাবটা আমার। পল যে কোনো অভিযানেই একটা দল বানিয়ে যেত। অ্যাডামের কাছ থেকে জেনেছি যে এবারের অভিযানটায় পলের সাথে ওর ইয়াং অ্যাসিস্ট্যান্ট রবার্ট, প্রফেসর জ্যাক ডসি আর প্রফেসর অ্যাড্রিয়ান জেকব গিয়েছিলেন। আমি অভিযানের 3 জনের বাড়িতেই খোঁজ করেছি, কিন্তু ওদের কারোর কোনো খোঁজ নেই। এছাড়া পলের ডায়েরি থেকে জেনেছি যে ওদের সাথে 7 জন আদিবাসীর একটা দল ছিল। বুঝতেই পারছো, দলটা নেহাতি ছোট ছিল না। তা বুঝতে পারছি, কিন্তু দলটার কোনো খোঁজ নেই। না, কোনো খোঁজ নেই। আমি খোঁজটা করতে চাই, তবে অবশ্যই আমরা এত বড় দল নিয়ে যাব না। আমরা সির্ফ 2 জনেই যাব। আফ্রিকার মতো জায়গায় ওরা দুজন একেবারে একা থাকবে। অভিব্রতর একটু চিন্তা হলো বইকি। চিন্তা কিছুটা কমলো কেভিনের কথায়। চিন্তা করার কিছু নেই, আমাদের সাথে অস্ত্র থাকবে। তুমি রাইফেল চালাতে জানো? হ্যাঁ, তা জানি। ভালোই হলো। তাহলে 2টো রিভলভার আর 2টো রাইফেল নিয়ে আমাদের যেতে হবে। পর্যাপ্ত গুলিও থাকবে। ওদিক থেকে কোনো সমস্যা হবে না। তুমি তৈরি হয়ে নাও, কদিনের মধ্যেই ভাবছি আমরা বেরিয়ে পড়ব। কি তোমার কোনো সমস্যা নেই তো? অভিব্রতর বুকের ভেতরে ঘোড়া ছুটতে শুরু করেছে। একটু একটু ভয় যে লাগছে না সেটা বলাও মিথ্যে হবে, কিন্তু সেই সাথে অদ্ভুত একটা আনন্দও হচ্ছে। এমনই একটা সুযোগের অপেক্ষাতেই তো ও ছিল। নিজেকে প্রমাণ করার এই সুযোগ ছাড়ার পাত্রও নয়। বাবাকেও দেখিয়ে দেবে ব্যবসা আর টাকা ছাড়াও এই পৃথিবীতে করার মতো অনেক কিছু আছে। না, আমার কোনো সমস্যা নেই। আমাকে শুধু জানিয়ে দিও আমাদের কবে বেরোতে হবে। অবশ্যই, তোমার ঠিকানাটা একটু লিখে দিয়ে যাও, আমি তোমাকে চিঠি পাঠিয়ে দেবো। ঠিকানাটা লিখে সেখান থেকে বেরিয়ে এলো অভিব্রত। বাড়ির পথ ধরে রাস্তায় অনেক লোকজন, চিৎকার চেঁচামেচি আছে, কিন্তু সেসব কিছুই ওর কানে যাচ্ছে না। তার জায়গায় থেকে থেকে কখনো হাতির ডাক, কখনো ব্লু মাঙ্কি বা ইয়েলো বেবুনের চিৎকার, হায়নার হাসি, আবার কখনো সিংহের গর্জন ভেসে আসছে। আকাশে চাঁদ উঠে গিয়েছে। কুমড়োর ফালির মতো চাঁদটার দিকে তাকালো। আচ্ছা, জাম্বিয়া থেকেও চাঁদকে কি এখন এমনই দেখাচ্ছে? হয়তো ওখানে রাতের আকাশে এখন প্রাগৈতিহাসিক প্রাণীটা তার বিশাল ডানা ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে বা শিকার করছে। কেভিন কসনারের সাথে কথা বলে যাওয়ার ঠিক 10 দিন পরে অভিব্রত ঠিকানায় একটা চিঠি এসেছিল। তাতে লেখা ছিল, আর 2 দিনের মধ্যেই বেরিয়ে পড়ব, তৈরি হয়ে নাও। চিঠিটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। বাড়ির সকলকে দেখিয়েছিল, কিন্তু একমাত্র মা ছাড়া আর কারো মুখেই হাসি দেখতে পায়নি। তুই কি পাগল হয়েছিস ভাই? তুই যাবি আফ্রিকায়? ওই দূর দেশে গিয়ে বিপদে পড়লে বেঁচে ফিরতে পারবি? শুনেছি ও দেশে নাকি মৃত্যু সর্বদা ওঁত পেতে থাকে। কত সব ভয়ঙ্কর জন্তু, জানোয়ার, হিংস্র আদিবাসীর বাস ও দেশে। সেসবের খপ্পরে পড়লে বেঁচে আর এদেশে ফিরতে পারবি না। শোন ভাই, আমাদের কথা শোন, ওসব জায়গায় যাস না। আমরা তেমন হলে বাবার সাথে কথা বলছি, তোকে কিছু করতে হবে না। তুই তোর পড়াশোনা নিয়েই থাক, কিন্তু আমাদের কাছেই থাক। কাকা কাকিমারাও একই কথা বলেছিলেন। বাবার কানে কথাটা যেতে তিনি ডেকে পাঠালেন। তাহলে সত্যিই চলে যাবে বলেই ঠিক করেছো? হ্যাঁ বাবা, নিজেকে প্রমাণ করেই ফিরব, নইলে আপনার সামনে আর আসবো না। অভিব্রত কথাটা বলতে একবারও ভাবেনি। বাবা আর একটাও কথা বলেননি ওর সাথে। অভিব্রত আর কিছু না বলে বাবাকে একটা প্রণাম করে চলে এসেছিল। চিঠিটা নিয়ে অভিব্রত যখন মায়ের কাছে গিয়েছিল, একমাত্র তিনিই 2 চোখ ভর্তি জল নিয়ে বলেছিলেন, অনেক অনেক বড় হ ছোট খোকা, তোর সব স্বপ্ন পূরণ হোক। সব জায়গায় তোর নাম শোনার জন্য আমি অপেক্ষায় রইলাম।
তখন সকলকে আমি বুক ফুলিয়ে বলবো, দেখো দেখো সকলে, ওটা আমার ছোট খোকা, আমার ছোট খোকা। দেখো সকলে, ওর সাহস দেখো, ও পেরেছে, যা বলেছিল তাই করে দেখিয়েছে। বুক ফুলিয়ে বলবো সকলকে। অভিব্রতর মা মনমোহিনী দেবী কিন্তু বেশ পড়াশোনা জানে। বাংলা বই পত্রপত্রিকা তো আছেই, সেই সাথে ইংরেজি বই পত্রিকাও পাল্লা দিয়ে পড়ে। তার ছেলে যে তাকে ছেড়ে ঠিক কতটা দূরে চলে যাচ্ছে সেই সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত হয়েই যে কথাগুলো বলেছিলেন সেটা অভিব্রত জানে। আর সেই জন্যই তো নিজেকে প্রমাণ করা জেদ, ইচ্ছে পূরণের আগুন আরো ফুলে ফেপে উঠেছে। বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মায়ের পায়ে হাত দিয়েও প্রতিজ্ঞা করেছে তার কথার দাম যে কোনো মূল্যে ও রাখবেই। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় কেভিন কস্টনারের কাছে। সেখান থেকে ওই দিনই ওরা বেরিয়ে পড়ে বোম্বাই শহরের উদ্দেশ্যে। সেখানে একদিন থেকে কেভিন অভিযানের সকল প্রয়োজনীয় জিনিস, বন্দুক, গুলি, খাবার দাবারের ব্যবস্থা করে তার পরের দিন বোম্বাই বন্দর থেকে মুম্বাসাগামী জাহাজে করে ভেসে পড়েছিল সমুদ্রের বুকে। সমুদ্রযাত্রা বাদ দিলে আজ 3টে দিন হচ্ছে অভিব্রত কলকাতা ছেড়ে প্রায় ৭,৫০০ কিলোমিটার কি তারও বেশি দূরে রহস্যে ঢাকা মহাদেশ আফ্রিকার জাম্বিয়ায় প্রবেশ করেছে। সময় এখন বেলা 12:30। অভিব্রত দাঁড়িয়ে আছে সীমাহীন এক প্রান্তরের মাঝে। বাওবাব, আমবেলা ট্রি, ফিগ আরও নানান উঁচু নিচু গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে একদিকে। হলদেটে ঝাঁকড়া ঘাসের পরত এক পলক দেখলে বালিময় মরুভূমি বলে ভুল হয়। নীল আকাশের বুকে মাঝে মধ্যে কিছু মেঘের রাশি ভেসে যাচ্ছে। প্রকৃতির এই অদ্ভুত মেলবন্ধন যতই দেখছে ততই ও অবাক হয়ে যাচ্ছে। এত বছর ধরে এমন সীমাহীন বন্য প্রান্তরের কথাও বইতে পড়েছে, নানান পত্রপত্রিকায় এমন সকল জায়গার ছবি দেখেছে, আর মনে মনে স্বপ্নের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু কখনো ভাবেনি এমন আচমকা এক পলকে সেই সকল স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। এমনভাবে কি জীবনের মোড় পাল্টে যেতে পারে? ও কি সত্যি বাস্তবে আছে, নাকি এখনো কলকাতার বাড়ির বিশাল লাইব্রেরিটাতে কোনো অভিযাত্রীর লেখা বিচিত্র একটা অভিজ্ঞতার কথা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে? কোনো স্বপ্নের রাজ্যে আছে কি ও? ঘুম ভাঙলেই হয়তো বাবার ডাক পড়বে, তিনি আবার ওকে 2-4টে কথা শোনাবেন। দূরে একটা জিরাফের দলের দিকে তাকিয়ে এক মনে এসব নানান কথা ভাবছিল। হঠাৎ অভিব্রতর হুঁশ ফিরল কেভিনের কথায়। প্রকৃতির সৌন্দর্যে অবাক হয়ে যাচ্ছ তো আভিব? আমিও প্রথমবার যখন বাইরের পৃথিবীকে দেখেছিলাম এই রকমই তোমার মতোই হাঁ হয়ে গিয়েছিলাম। সেই আদিম বন্য পৃথিবী যেমন নৃশংস তেমনই অপূর্ব এর রূপ। কত যে বিচিত্র রূপ এ ধারণ করে তা দেখে শেষ করতে পারবে না। তেমনি লক্ষ লক্ষ রহস্য নিজের বুকের মধ্যে আড়াল করে রেখেছে। সেসবের একটাও সামনে পড়লে শিহরণে কেঁপে উঠবে। এমন জীবনই তো আমি চেয়েছিলাম। তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা সত্যি আমার কাছে নেই। তুমি আমার কাছে দেবদূতের মতো। ওহো, তুমি আবার শুরু করলে। এসব ছাড়ো, এখন কাজের কথা শোনো। আমি ওই গ্রামের মোড়লের সঙ্গে কথা বলে এলাম। এরা যা বলছে ব্যাপারটা তেমনই সুবিধের নয়। কেভিন কস্টনারের বন্ধু পলের ডায়েরিতে লেখা আছে তিনি জাম্বিয়ার পশ্চিমে মাঙ্গাল্লা নামের একটি আদিবাসী গ্রামের আশেপাশে প্রথম কঙ্গাবাটোকে উঠতে দেখেছিলেন। যে ছবিটা ওনার ডায়েরি থেকে পাওয়া গিয়েছে সেই ছবিটাও ওই গ্রামেরই আশপাশ থেকে তোলা। কেভিন ঠিক করেছেন তিনিও ওই মাঙ্গাল্লা গ্রাম থেকেই প্রাণীটার খোঁজ শুরু করবেন। এই মাঙ্গাল্লা গ্রামের নাম কিন্তু ম্যাপে কোথাও নেই। সেটা অবশ্য অস্বাভাবিক কিছুই না। এই বিশাল আফ্রিকা মহাদেশের অজস্র এমন গ্রাম আছে যেগুলো আজও আবিষ্কৃত হয়নি। কিন্তু সমস্যাটা হচ্ছে পলো তার ডায়েরির কোথাও এই গ্রামে যাওয়ার পথের কথা উল্লেখ করেনি। তবে অন্য একটা গ্রামের কথা বলেছেন, কাউঙ্গা। এটাও একটা আদিবাসী গ্রাম, তবে এটার উল্লেখ ম্যাপে পাওয়া যাচ্ছে। অভিব্রত আর কেভিন ওই গ্রামেই এসে উপস্থিত হয়েছে। কেন, মোড়ল কি বলছে? সেও কি এই মাঙ্গালা গ্রামের খোঁজ দিতে পারলো না? না, তেমন নয়। মাঙ্গাল্লা গ্রামে খোঁজ সে জানে, কেমন করে যেতে হবে সেটাও সে বলে দিয়েছে। কিন্তু ওদিকে যেতে আমাদের ও বারবার বারণ করেছে। কেন? একটা নয়, 3টে কারণ আছে।
প্রথমটা হচ্ছে মাঙ্গাল্লা গ্রামে যেতে হলে বেশ বড় একটা নির্জন পাথুরে জায়গার উপর দিয়ে যেতে হবে। এই প্রদেশের ওই জায়গাতেই সব থেকে বেশি পরিমাণে সিংহ আছে। শুধু তাই নয়, হায়েনাদের প্রচণ্ড উৎপাত ওই জায়গায়। দ্বিতীয়ত, জলের নাকি খুব অভাব। এদিকে আবার এখান থেকে মাঙ্গাল্লা যেতে কম করেও 4 চাঁদ মানে 4 দিন সময় লাগবে। তার মধ্যে গোটা 2 দিন 2 রাত ওই বালিময় পাথুরে জায়গার উপর দিয়ে যেতে হবে। তাছাড়া আরেকটা কারণও আছে। এই দুটোই তো যথেষ্ট, আরও কারণের কোনো দরকার আছে নাকি? তা শুনি কি সেই কারণ? ওই বালিয়াড়ি শেষ হলেই শুরু হয় একটা জলাভূমি। মাঙ্গাল্লা গ্রামটা ওই জলাভূমির গেটওয়ে বলা যেতে পারে। ওই গ্রাম থেকেই জলাভূমি শুরু হয়। তারপরেও আরও অনেক ছোট বড় আদিবাসী গ্রাম জলাটাকে ঘিরে আছে। মোড়লের কথা অনুযায়ী ওই জলাভূমিটা একেবারেই ভালো জায়গা নয়। ওখানে শয়তান থাকে। এরাও নাকি ওই দিকটায় খুব একটা যায় না। শয়তান বলতে? সেটাই তো ইন্টারেস্টিং ব্যাপার। মোড়ল সেই শয়তানের যে বর্ণনা দিয়েছে সেটা শুনলে তুমিও বুঝতে পারবে যে কেন ইন্টারেস্টিং বলছি। শোনো তাহলে। শয়তানটার উচ্চতা নাকি প্রায় একটা বাওবাব গাছের মতো, বিশাল কোনো সাপের মতো মোটা কালো লেজ। শরীরটা নাকি কুমিরের মতো, পিঠের উপরে কাঁটাও আছে। 2টো বড় বড় পা পাখির মতো, মুখটা লম্বাটে। একটা বড় ঠোঁট আছে, তার মধ্যে কুমিরের মতোই সারি সারি ধারালো দাঁত আছে। শয়তানটা নাকি পালকহীন চামড়ার তৈরি 2টো বিশাল বিশাল ডানা আছে। সেই ডানা মেলে যখন শয়তানটা ওড়ে তখন নাকি ধুলোর ঝড় উঠলে যেরকম শব্দ হয় তেমন শব্দ শোনা যায়। কাঁটাময় লেজটা বাদ দিয়ে তার গোটা শরীরের রং টকটকে লাল। যখন সে গর্জন করে তখন নাকি 100 বজ্রপাত একসঙ্গে পড়ার মতো শব্দ হয়। শয়তানটা ওই জলাভূমির মধ্যেই কোথাও কোনো একটা লেকে থাকে। বুঝতেই পারছো কোন শয়তানের কথা মোড়ল বলছে? হ্যাঁ, পারছি। বর্ণনা শুনে তো মনে হচ্ছে ওই প্রাগৈতিহাসিক প্রাণীটার কথাই বলছে মোড়ল। একদম ঠিক ধরেছ। এর অর্থ একটাই, আমরা ঠিক পথে এগোচ্ছি। তাহলে কি আজই বেরিয়ে পড়া হবে? প্রথমে আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি সেটা করা একেবারেই ঠিক হবে না। আজকের দিনটা এখানেই থেকে যাই। মোড়লের সাথে আরেকবার কথা বলতে হবে। যদি অন্তত একজনকে আমাদের সাথে দেয় তাহলে সুবিধাই হবে। একেবারে অচেনা পথ, হারিয়ে গেলে সমস্যা হবে। আর যা শুনলাম, সিংহের উৎপাতে ওই দিকের মানুষজন থাকে না বললেই প্রায় চলে। এরা এদিককার সব পথই চেনে। সাথে একজন থাকলে আমরা অনেক তাড়াতাড়ি মাঙ্গাল্লা গ্রামে পৌঁছতে পারবো। হোয়াট ইউ সে অ্যাবাউট দ্যাট? তা তুমি খারাপ কিছু বলনি, কিন্তু ওই যে বললে ওদিকে ওরাও খুব একটা যেতে চায় না। তা মোড়ল তোমার কথায় কি লোক দেবে সাথে? সেটা কথা না বললে জানতে পারবো না। চেষ্টা করব একজনকে সঙ্গে নেওয়ার, কিন্তু একান্তই যদি না পাওয়া যায় তখন আমাদের দুজনকেই বেরিয়ে পড়তে হবে। এই কথা শুনে অভিব্রতর বুকের মধ্যে আবার ঘোড়া ছুটতে শুরু করলো। অজানা একটা উত্তেজনায় একটু কেঁপে উঠল। উপন্যাসের পাতায় পড়া রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের থেকেও বেশি টানটান হবে কি ওর এই অ্যাডভেঞ্চার? কে জানে কেমন অভিজ্ঞতা তার জন্য অপেক্ষা করে আছে সামনে। ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না। অভিব্রত আবার হারিয়ে গেল প্রকৃতির রূপ বৈচিত্র্যের অন্তরালে। কেভিনও আর কিছু বললেন না। তিনিও তাকিয়ে রইলেন দূরের সারি সারি বাওবাব গাছগুলোর দিকে। তার মতো একজন অভিজ্ঞ অভিযাত্রীর মনেও অনিশ্চয়তার চাপ বেড়ে উঠল। সেই রাতেই একটা ঘটনা ঘটল। অভিব্রত সুন্দর আফ্রিকার ভয়ঙ্কর রূপের একটা ঝলক দেখল। পরিকল্পনা মতো সন্ধ্যের দিকে কেভিন গায়ের মোড়লের সাথে আবার কথা বলবে। এবারে অভিব্রতও সাথে ছিল, কিন্তু ও ওদের কথাবার্তার বিন্দুমাত্র বুঝতে পারছিল না। তার কারণ কেভিন মোড়লের সাথে স্থানীয় কোনো এক ভাষায় কথা বলছিল। সেই ভাষা ওর অজানা। কথা বলা শেষ হলে নিজেদের কুঁড়ে ঘরে ফিরে গিয়ে অভিব্রত কেভিনকে প্রশ্ন করল, মোড়লের সাথে কি কথা বললে তার কিছুই তো বুঝতে পারলাম না। এবার বলো সে কি বলল। খুশির খবর অভি, মোড়ল আমাদের সাথে দুজনকে দিয়ে দেবে, তবে তারা আমাদের ওই পাথুরে জমি পার করে দিয়ে ফিরে আসবে। তারপর বাকি পথটা আমাদের একাই যেতে হবে। বাহ, এ তো সত্যি ভালো খবর। বাকি পথটা আশা করছি আমরাই চলে যেতে পারবো।
আমারও তাই ধারণা। ওদের কাছ থেকে তেমন হলে আরেকবার পথটা ভালো করে বুঝে নিতে হবে। এরপরে ওরা নিজেদের মধ্যে নানান বিষয় নিয়ে আলোচনা করল। কাওঙ্গা গ্রামের আদিবাসীরা এখনো সভ্য মানুষদের সাথে তেমনভাবে মিশতে পারেনি, কিন্তু তারা মোটেও হিংস্র নয়, দারুণ অতিথিবৎসল। অভিব্রতদের তারা তাদের সাধ্যমতো শ্রেষ্ঠ আতিথেয়তাই প্রদান করছে। ওদের জন্য তারা বেশ বড় একটা বুনো শুয়োর শিকার করে এনেছে। রাত আর একটু বাড়লে গায়ের সকলের সাথে ওরা শুয়োরের ঝলসানো মাংস দিয়ে রাতের খাবার সারল। আদিবাসীরা তাদের অতিথিদের মন ভালো করার জন্য সম্মিলিত সুরে গান শোনাল। বড় করে আগুন জ্বেলে তার চারপাশে গোল করে ঘিরে আদিবাসী মহিলারা তাদের নাচ দেখাল। আফ্রিকার রাত্রিকালীন শান্ত পরিস্থিতিতে তারাময় অন্ধকার খোলা আকাশের নিচে বসে এসব অভিব্রতর আবার স্বপ্ন বলেই মনে হল। কলকাতায় সে অনেক নাচ গানের অনুষ্ঠান দেখেছে, অনেক বিখ্যাত গায়কদের গানও শুনেছে, কিন্তু এই আদিবাসীদের দুর্বোধ্য ভাষার অদ্ভুত সুরের গান যেন সেই সকল গানের থেকে অনেক বেশি সুরেলা বলে মনে হলো ওর কানে। সেই সাথে মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা নানান জন্তুর ডাক ব্যাপারটাকে আরো জমিয়ে দিচ্ছিল। এরপরে কিছুক্ষণ অভিব্রত চুপচাপ আকাশের এক ফালি চাঁদটার দিকে তাকিয়ে বসে রইল। ভাবছিল বাড়ির কথা। আচ্ছা, মা, বাবা, দাদা সকলে কি ঘুমিয়ে পড়েছে, নাকি মাও এই চাঁদটার দিকে তাকিয়ে তার ছোট খোকার কথাই ভাবছে? একদলা মেঘ ভেসে যাচ্ছিল। কেন যেন অভিব্রতর মনে হলো মেঘের দলাটার আকৃতি ঠিক ওর মায়ের মুখের মতো। ওর দু চোখ হঠাৎই জলে ভরে উঠল। একটু পরেই নিজের চোখের জল মুছে নিয়ে মনে মনে বলল, চিন্তা করো না মা, একদম চিন্তা করো না। তোমার ছোট খোকা একদম ঠিক আছে, খুব ভালো আছে। তুমি শুধু তার মাথার ওপরে তোমার আশীর্বাদী হাতটা রেখো মা। এত হাজার কিলোমিটার দূর থেকেই চোখ বুজে প্রণাম জানালো মায়ের প্রতি। ঠিক এই সময় কেভিন এসে বলে, অভি, চলো শুয়ে পড়া যাক। কাল সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব। আর অস্ত্র ছাড়া রাতের আফ্রিকাতে কখনো এমন বেখেয়ালি হয়ে বসে থাকবে না, এটা খেয়াল রেখো। মনে রাখবে, এই রহস্যময় মহাদেশ দিনের বেলা যতটা সুন্দর দেখায়, রাতে তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। খেয়াল না রাখলে ঘাড়ের উপরে কখন মৃত্যু থাবা বসাবে টেরও পাবে না। অভিব্রত সম্মতি জানিয়ে উঠে চলে গেল কুড়ের মধ্যে। শোয়ার প্রায় সাথে সাথেই ও দেখল কেভিন ঘুমিয়ে পড়লেন। রীতিমতো নাসিকা গর্জন শুরু করে দিলেন তিনি। সেই গর্জনও কোনো সাপদের গর্জনের থেকে কম কিছু নয়, কিন্তু অনেক চেষ্টার পরেও ওর কোনো মতেই ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে অবশেষে ও আবার উঠে বসল। ভাবল বাইরে থেকে একটু মুক্ত হাওয়া খেয়ে এলে হয়তো ঘুম আসবে। একটা রিভলভার পকেটে গুজে বাইরে বেরোলো। আর ঠিক সেই মুহূর্তেই চিৎকারটা ওর কানে এলো। কোনো পুরুষের আর্তনাদ। গায়ের ভেতর থেকে চিৎকারটা এসেছে। অভিব্রত কিছু বুঝে ওঠার আগেই একটা গর্জন ভেসে এলো। ওর বুঝতে কোনো সমস্যাই হলো না গর্জনটা সিংহের। তাহলে কি সিংহ কোনো মানুষকে আক্রমণ করলো? কেভিন অভিজ্ঞ অভিযাত্রী। গর্জনটা কানে যাওয়ার সাথে সাথেই ওনার ঘুম ভেঙেছে। একটা রাইফেল নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসে বললেন, নির্ঘাত গায়ে সিংহ ঢুকেছে, তুমি আর একটা রাইফেল নিয়ে এসো। গর্জনটা হওয়ার সেকেন্ড কয়েকের মধ্যেই গোটা গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। গায়ের লোকেরা বল্লম, লাঠি, মশাল নিয়ে যে যার ঘর থেকে বেরিয়ে সকলে ছুটলো আর্তনাদ, আর গর্জনটা যেদিক থেকে এসেছে সেই দিকে। অভিব্রত রাইফেলটা নিয়ে সেদিকেই ছুটল। কিছুটা যাওয়ার পরেই দেখলো একটা লম্বা বাওবাব গাছের গোড়ায় গায়ের সকলে ভিড় জমিয়েছে। সেখানে গিয়ে দেখলো গাছের গোড়ায় একটা মানুষ পড়ে আছে। তার অবস্থা খুবই খারাপ। আদিবাসী লোকটার এক কাঁধে অনেকটাই ক্ষত। সেখান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে এসে লাল করে দিয়েছে মাটি। দেখলেই বোঝা যায় কোনো জন্তু তার বিশাল থাবা বসিয়েছে ওইখানে। লোকটা গাছের গোড়ায় পড়ে ছটকাচ্ছে। ওকে সিংহতে আক্রমণ করেছিল, কপাল ভালো যে নিয়ে যেতে পারেনি। বেঁচে যাবে তো লোকটা? হ্যাঁ, বেঁচে যাবে। এরা এসবে অভ্যস্ত। এদের জীবন এমনই অনিশ্চিত। কিন্তু কিন্তু এই জায়গা কতটা ভয়ঙ্কর সেটা আশা করি বুঝতে পারছো। অভিব্রত কিছু বলল, শুধু ওপর নিচে কয়েকবার মাথা নাড়া। লোকটাকে তুলে নিয়ে যখন সকলে আবার গ্রামে ফিরছে, সেই সময় বেশ কিছুটা দূর থেকে পরপর 3 বার প্রচণ্ড গর্জন ভেসে এল।
দূর থেকে হলেও অভিব্রত গর্জনগুলো শুনে কেঁপে উঠল। জঙ্গলের রাজা শিকার হাতছাড়া হওয়ার আগে গর্জন করছেন। অভি, আমাদের খুব সাবধানে এগোতে হবে। সামনের পথ খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। অভিব্রত এবারেও মুখে কিছু বলল না। সে কথা তোমায় বলতে হবে না সাহেব, পথ যে মোটেও সহজ হবে না সেটা বেশ টের পাচ্ছি। কিন্তু কিন্তু চিন্তা করো না, ওই বিপদময় পথ এই বঙ্গ সন্তানকে থামাতে পারবে না। পরের দিন সকাল হলে কথা মতো মোড়ল অভিব্রতদের সাথে দুজন লোক দিয়ে দিল। ওরা কাওঙ্গা গ্রাম থেকে বেরিয়ে পড়ল মাঙ্গাল্লা গ্রামের উদ্দেশ্যে। হাঁটা শুরু করার কিছু পরেই অভিব্রত লক্ষ্য করল আশেপাশের দৃশ্য পাল্টাতে শুরু করেছে। মাটিতে গজিয়ে থাকা হলদেটে ঘাসের চাদর একটু একটু করে কমছে, তার জায়গায় আত্মপ্রকাশ করছে পাথুরে জমি। বাওবাব আমব্রেলা ট্রির সারিও একটু একটু করে কমছে। পথে একদল জিরাফ দেখতে পেলেও একদল হাতিও দেখল। তাদের আকার দেখেও থমকে দাঁড়িয়ে পড়েছিল। আরও কিছুক্ষণ হাঁটার পরে আশেপাশের গাছপালা সম্পূর্ণ নিশ্চিহ্ন হলো। পাথুরে মাটিও বালিময় হয়ে উঠল। আশেপাশে মাথাচাড়া দিয়ে উঠল উঁচু উঁচু পাথুরে টিলার সারি। যে আদিবাসী লোক দুজন গাইড হিসেবে ওদের সাথে আছে, তাদের সাথে কথা বলে কেভিন। এখান থেকেই সেই জনহীন মরুপ্রান্ত শুরু। অভি, আমাদের খুব সাবধানে খেয়াল রেখে এগোতে হবে। ওরা বলছে এখানে হায়নাদের উৎপাত আছে খুব। ওদের কিন্তু এই অঞ্চলের ডাকাত বলা চলে। সিংহের করা শিকারও এরা যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে চলে আসার ক্ষমতা রাখে। টিলাগুলোর গায়ে ছোট বড় গুহাগুলো দেখছ, ওইগুলোতেই হায়নার দলের বাসা। ওরা দল বেঁধে যখন তখন যে কোনো অবস্থায় আক্রমণ করতে পারে। নিজের রাইফেল সর্বদা তৈরি রাখবে। টিলাগুলোর গায়ে অন্ধকার সর্বস্ব গুহাগুলোর দিকে একবার তাকিয়ে নিয়ে অভিব্রত একবার সম্মতিসূচক মাথা নাড়াল। ও রাইফেলটা কাঁধেই ঝুলছিল, সেটা হাতে নিয়ে নিল। ক্রমে পথ আরও রুক্ষ হয়ে উঠল, কিন্তু তবুও ওরা থামল না। পথে অভিব্রত বেশ কিছু মৃত প্রাণীর কঙ্কাল দেখতে পেল। সেগুলোর মধ্যে বেশ কয়েকটা হাতিরও ছিল। জলের চিহ্ন মাত্র আশেপাশে দেখতে পায়নি একবার। বুঝতে পারছিল জায়গাটা কতটা প্রাণঘাতী। এই জায়গায় বাঁচতে গেলে সত্যিই যথেষ্ট সংগ্রাম করতে হবে। ওরা যখন হাঁটা থামালো, দূরে দিগন্ত সূর্যও তখন নিস্তেজ হয়ে এসেছে। লাল বিশাল আগুনের গোলাকে দেখে অভিব্রতর হঠাৎ মনে হলো হনুমান বালক অবস্থায় ওই সূর্যকে সুস্বাদু ফল ভেবে ভুল কিছু করে। অস্তমিত সূর্যকে এর আগে কয়েক হাজার বারও দেখেছে, কিন্তু তার শোভা যে এতটা হতে পারে সেটা কখনো কল্পনাও করতে পারেনি। অস্তমিত সূর্যের রক্তিম আভায় এই রুক্ষ শুষ্ক প্রাণহীন পাথুরে প্রান্তরও যেন অপরূপ সুন্দর হয়ে উঠেছে। সিঁদুরে লালের ছটা মেখে পাল্লা দিয়ে সুন্দর হয়ে উঠেছে রক্তিম আকাশ। থেকে থেকে বড় ছোট পাখির দল উড়ে যাচ্ছে। যদিও তাদের সকলের রঙই এখন কালো, তাতেই কি অপরূপ দেখাচ্ছে তাদের, যেন রক্তিমী আকাশের গলায় কোনো সুদৃশ্য অলংকার ওরা। একটা সুরক্ষিত জায়গা পছন্দ করে তাঁবু ফেলল। ওই দিন রাতে আর একটা অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো অভিব্রত। আদিবাসী লোক দুজন তাঁবুর বাইরে আগুন জেলে তার পাশে বসেছিল পাহারা দেওয়ার জন্য। অভিব্রত আর কেভিন ছিল তাঁবুর ভেতরে। রাতের আফ্রিকা পুরো মাত্রায় তখন জেগে উঠেছে। ঝিঝির ডাকের সাথে মিশে নানান জন্তু জানোয়ারের শিহরণ জাগানো জাগত ছিল, কিন্তু সবচেয়ে বেশি যেটা কানে আসছিল সেটা হলো হায়নার হাসির শব্দ। অদূর থেকে ক্রমাগত ভেসে আসছে গায়ে কাঁটা দেওয়া সেই হাসির শব্দ। কোনো এক রাত জাগা পাখি ও গুরুগম্ভীর স্বরে ডেকে যাচ্ছিল মাঝে মধ্যে। তার সেই ডাক আশেপাশের পাথুরে টিলায় ধাক্কা খেয়ে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হচ্ছিল। অভিব্রত আর কেভিন তাঁবুর মধ্যে বসে পরের দিনের পরিকল্পনা ঠিক করছিল। হঠাৎ করেই বাইরে থেকে আদিবাসী দুজনের উত্তেজিত ডাক শুনে বাইরে বেরিয়ে এলো। দেখল আদিবাসী দুজন করজোরে হাঁটু মুড়ে মাটিতে বসে আকাশের দিকে চেয়েছিল। অভিব্রতও তাকালো আকাশের দিকে, আর একেবারে স্তব্ধ হয়ে গেল। রাতের কালো আকাশের বুকে অজস্র তারা মিটমিট করছে, আর সেসবের মধ্য দিয়ে পরপর একসাথে ভেসে যাচ্ছে গোটা পাঁচেক তারা। আদিবাসীগুলো বিড়বিড় করে কিসব যেন বলছিল। ওরা প্রার্থনা করছে। ওদের মতে এটা খুব ভালো সংকেত। ওদের দেবতা স্বয়ং এই সংকেত দিচ্ছেন। অভিব্রত সচরাচর এসব বিশ্বাস করে না, কিন্তু বাড়ি থেকে এত দূরে এই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে
ওর মনের মধ্যেও বিশ্বাস জন্মালো। পলকের জন্য চোখ বুজিয়ে এলো। আমি যেন আমার কথা রাখতে পারি, সফল হয়ে যেন বাড়ি ফিরি। তারপর আবার চোখ খুলে সেই অসাধারণ দৃশ্য দেখল। প্রায় মিনিট দুয়েক ধরে তারাগুলো ভেসে এগিয়ে গেল সামনের দিকে। সেগুলো একেবারে চোখের আড়াল হয়ে গেলে ওরা আবার ফিরে গেল তাঁবুর মধ্যে। দৃশ্যের সৌন্দর্যে অভিব্রতর মন খুব ভালো হয়ে গিয়েছিল। এমন বিচিত্র দৃশ্য তুমি এর আগে দেখেছো কেভিন? সত্যি বলতে এর আগে তারা খসা অনেকবার দেখেছি, কিন্তু এমন পরপর 5টা তারা একসঙ্গে খসে যেতে কখনোই দেখিনি। সত্যি অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী হয়ে গেলাম আমরা। আবার কত বছর পরে যে এমন দৃশ্য মানুষ দেখতে পাবে বা আদৌ কখনো দেখতে পাবে কিনা তার কোনো ঠিক নেই। অভিব্রত আর কিছু বলল না। সত্যি এই প্রকৃতি কত অদ্ভুত। সত্যি এর রূপ দেখে শেষ করা কোনো মানুষের পক্ষে এক জীবনে সম্ভব নয়। ডায়েরিটা খুলে লিখতে শুরু করলো। তখনও বুঝে উঠতে পারেনি এই সুন্দর প্রকৃতি খুব তাড়াতাড়ি ও সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে চলেছে। প্রথম ঘটনাটা ঘটল পরের দিন দুপুরের দিকে। আদিবাসী দুজন তাঁবু ফেলে রান্নার তোড়জোড় করছিল। কেভিন বিশ্রাম নিচ্ছিলেন। অভিব্রত বেরিয়েছিল জ্বালানির কাঠ সংগ্রহ করতে। জায়গাটা একেবারে পাথুরে হলেও অল্প স্বল্প গাছপালা আছে, তবে অনেক দূরে দূরে। তাঁবু থেকে বেশ কিছুটা দূরেই যেতে হয়েছিল ওকে। তা শুকনো কাঠ জোগাড় করে তাঁবুর দিকেই ফিরছিল অভিব্রত। হঠাৎ একদল হরিণ দেখতে পেল। তারা দল বেঁধে কোথাও একটা যাচ্ছে। এই ধুধু মরুপ্রান্তরে হায়নার দল ছাড়া আর কোনো জীবিত প্রাণীকেও দেখেনি। যা আছে সবই মৃত প্রাণীদেহ। এমন জায়গায় হরিণের দলটাকে দেখে ওর একটু অদ্ভুতই লাগলো। কৌতূহল হলো একটু। কি মনে হতে হরিণের দলটার পিছু নিল অভিব্রত। বিশেষ দূর যেতে হলো না। মিনিট 15 হাঁটার পরেই হরিণের দলটা কোথায় যাচ্ছে সেটাও বুঝতে পারল। ওরা জল খেতে এসেছে। অভিব্রত ভাবতেও পারেনি এমন রুক্ষ জায়গায় একটা জলাশয় দেখতে পাবে সে। বেশ বড় জলাশয়টা। তার আশেপাশে সবুজ ঘাস জন্মে আছে। বিশাল মরুভূমির মাঝে কোনো মরুদ্যানের থেকে কম কিছু নয় এটা। অভিব্রত কিছুক্ষণ হরিণগুলোর জল খাওয়া দেখল। সত্যিই অসাধারণ দৃশ্য। তারপর ধীরে ধীরে জলাশয়টার কাছে গেল। জল অদ্ভুতভাবেই দারুণ স্বচ্ছ। দুহাতে কিছুটা জল তুলে মুখে দিয়ে পরীক্ষা করল। নির্দ্বিধায় খাওয়া যায়। এরপরে বেশ কিছুটা জল খেয়ে নিল, চোখে মুখে দিল। শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। 2টো জলের বোতল সাথেই ছিল, দুটোই ভরে নিল। তারপরে ভাবলো একটু স্নান করে নিলে কেমন হয়। এমনিতেই কদিন স্নান হয়নি, শরীর পরিষ্কার রাখাও তো দরকার। এরপরে সবে রাইফেলটা মাটিতে নামিয়ে রেখেছে, হঠাৎ হরিণগুলো যে যার মতো ছুটতে শুরু করল। তাদের চিৎকার আর খুরের শব্দে আর ধুলোয় ভরে উঠল চারিদিক। অভিব্রত একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। এবার কিছুটা ধুলো কাটলে হরিণগুলোর আচমকা এমন ব্যবহারের কারণটাও বুঝতে পারল। একটা প্রকাণ্ড সিংহ কেশর ঝাঁকিয়ে তার বিশাল পেশিবহুল দেহ নিয়ে এগিয়ে আসছে এই দিকেই। অভিব্রত পাথরের মতো জমে গেল দৃশ্যটা দেখে। রাইফেলটা ওর একেবারে গায়ের কাছে পড়ে আছে, কিন্তু সেটা হাতে তোলার কথাও যেন ভুলেই গেছে। ওর মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, বনের রাজা কি তাহলে শিকারে বেরিয়েছে? হরিণগুলো সবকটাই পালিয়েছে বহুদূর। সিংহটা এবারে ধীরে ধীরে তার গতি কমায়। অভিব্রত একেবারে পাথর। ওর শরীরের সকল পেশি যেন একেবারে নিস্তেজ হয়ে গেছে। গলার স্বরও কেউ যেন চেপে বন্ধ করে দিতে চাইছে। নিস্তব্ধতা এতটাই যে নিজের বুকের ধুকপুকানি ওর কাছে দামামার মতো শোনাচ্ছে। সিংহটা এবারে একেবারে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ জুলজুলে চোখে তাকিয়ে রইল অভিব্রতর দিকে। এখন ওদের দুজনের মাঝের দূরত্ব 20 কি 25 পা। সিংহটার হাবভাব ও কোনোভাবেই আন্দাজ করতে পারছে না। তাবু এখান থেকে যতটা দূরে তাতে চেঁচিয়ে কাউকে ডাকাও অসম্ভব। কিন্তু এই বিশাল জন্তুটার সাথে কি লড়াই করেও বাঁচতে পারবে? সিংহটা এবারে উঠে দাঁড়াল। লকলকে জিভটা বের করে নিজের মুখের আশপাশটাই বুলিয়ে নিল। আরও কিছুক্ষণ অভিব্রতকে পর্যবেক্ষণ করল। তারপর ধীরে ধীরে জলাশয়ের অন্যদিকে চলে গেল। অভিব্রত নিজের জায়গা ছেড়ে এক চুলও নড়েনি। শুধু ওর দু চোখের মনি লক্ষ্য করে যাচ্ছে সিংহটাকে। প্রাণীটা জল খেতে শুরু করেছে। অভিব্রত এবারে একটা দম ছাড়। এই সুযোগে রাইফেলটা তুলে নেওয়া দরকার। এই দানবের হাত থেকে ছুটে পালিয়ে বাঁচা অসম্ভব।
যদিও আক্রমণ করে তাহলে যুদ্ধ করেই বাঁচতে হবে। আর কিছু না ভেবে ও নিচু হলো রাইফেলটা তোলার জন্য। ঠিক সেই সময় জন্তুটা প্রচণ্ড একটা গর্জন করে তীর বেগে ছুটে এসে একটা প্রকাণ্ড ঝাঁপ দিল। সাথে সাথে আর একটা গর্জনে কেঁপে উঠল চারিদিক। তবে এটা সিংহের গর্জন নয়, রাইফেলের গর্জন। তুমি তো দেখছি আমার থেকেও বড় শিকারী। যা, তুমি যে কি বলো না কেভিন। আমি সত্যি বলছি, একটা প্রাপ্তবয়স্ক আফ্রিকান লায়নকে অলমোস্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার মতো শক্ত নার্ভ আমারও নেই। আমি হয়তো অতক্ষণ অপেক্ষা করতেই পারতাম না। তুমি সত্যিই খুব সাহসী। আমি বলছি, তোমার ফিউচার খুবই ব্রাইট। তুমি এখানেই থেমে থাকবে না। শাবাশ মাই ফ্রেন্ড, শাবাশ। অভিব্রত কিছু বলল না। সবকিছুই যে নিজে হতে হয়ে গেছে সেটা তো আর ওই সাহেবকে বলা চলে না। ওই পশুটার গর্জন শুনে আবার পাথর হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক যখন ওটা ঝাঁপ দিল আর ওর প্রায় ঘাড়ের কাছে চলে এলো, ঠিক তখনই কি যেন একটা হলো। অভিব্রতর মনে হলো ওর মধ্য থেকেই অন্য কেউ তড়িৎ গতিতে মাটি থেকে রাইফেল তুলেই ফায়ার করে দিল। সাথে সাথে বিশাল জন্তুটার কপাল ফুটে করে দিল উত্তপ্ত বুলেট। জন্তুটা কোনো শব্দ না করে থপ করে পড়ে গেল গায়ের ওপর। টাল সামলাতে না পেরে ও চিত হয়ে পড়েছিল মাটির ওপরে। এই অবস্থায় যে কতক্ষণ ছিল সেটা অভিব্রত জানে না। আসলে আচমকা ওই রকম একটা থ্রিলিং ঘটনার আকস্মিকতায় ও একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। হুঁশটা এসেছিল যখন, তখন রোদ একেবারেই পড়ে গিয়েছে। তাঁবু থেকে কেভিন আর সেই দুই আদিবাসীও চলে এসেছে। ওরাই তো বুকের ওপর থেকে বিশাল সিংহটাকে সরালো। এখন সন্ধ্যা হয়ে গেছে। আকাশে চাঁদ তারা সকলেই উজ্জ্বল হয়ে উঠেছে। আজ বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তাঁবুর পাশে আগুন জ্বেলে আদিবাসী দুজন রাতের খাওয়ার ব্যবস্থা করছে। কেভিন আর অভিব্রত একটু দূরে বসে কথা বলছে। বুঝলে অভি, আমি জীবনে প্রথম যেদিন সিংহ মেরেছিলাম তোমার মতোই অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন নিজের উপরে কনফিডেন্স অনেকটাই বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল চেষ্টা করলে আমি সব পারবো, এই পৃথিবীটাই জয় করে নিতে পারি আমি। তোমার কি তেমনটা মনে হচ্ছে না? সাহেব ভুল কিছু বলেননি। আমার সত্যি মনে হচ্ছে আমি চাইলে এখন এই গোটা পৃথিবীটাই জিতে নিতে পারি। আচ্ছা, বাড়িতে দাদাদের, বাবাকে, মাকে এসব বলে তারা কি বিশ্বাস করবেন? মা করলেও বাকিরা হয়তো করবেন না, হেসেই উড়িয়ে দেবেন। ওর কাছে তো কোনো প্রমাণই নেই। যদি তেমন কোনো প্রমাণ থাকতো তাহলে হয়তো বা তারা বিশ্বাস করতেন। ডায়েরির লেখা পড়ালেও হয়তো বিশ্বাস করবেন না, বলবেন তুই মন গড়া কথা লিখে রেখেছিস। তাহলে ওনাদের বিশ্বাস করাবো কেমন করে? আচ্ছা, যদি কেভিন বলেন তাহলেও কি বিশ্বাস করবেন না? নিশ্চয়ই করবেন। গোটা বিশ্ব তখন বিশ্বাস করবে। তখন লোকে আসবে আমার কাছে এই অসাধারণ অভিযানের গল্প শুনতে। নিজের মনেই ও আরেকবার হেসে ফেলল। এসব কথা ছাড়ো কেভিন, আমাদের অভিযানের কথা এবার একটু আলোচনা করা যাক। কি জানতে চাও বলো। দুদিন তো হয়েই গেল, কিন্তু এখনো এই বালিয়া ঋতু শেষ হলো না। আর কত পথ বাকি সেটা কি তুমি ওই দুজনের কাছ থেকে জেনেছো? হ্যাঁ, জেনেছি। ওরা বলেছে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটলেই আমরা আবার সবুজ গাছপালার জঙ্গল দেখতে পাবো। কিন্তু আমাদের কাছে তো জলও প্রায় শেষ। তাতে কি হয়েছে? তোমার খুঁজে পাওয়া জলাশয়টা তো আছে, ওখান থেকে জল ভরে নেবো। তা তোমরা আমাকে খুঁজে পেলে কেমন করে বলো তো? আমি বিশ্রাম নিতে বসে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তা যখন তোমার ফিরতে অনেক সময় লাগছে, তখন ওই দুই আদিবাসী আমাকে গিয়ে বলল তাদের মনে হচ্ছে তোমার কোনো বিপদ হয়েছে। জায়গাটা কেমন সেটা তো তুমি জানোই। আমারও ঘুম ছুটে গেল। রাইফেল নিয়ে আমরা বেরোলাম তোমায় খুঁজতে। তুমি যেদিকে গিয়েছিলে সেই দিকেই আমরা এগোতে লাগলাম। কিছুটা যাওয়ার পরেই প্রথমে সিংহের গর্জন আর তারপরেই রাইফেলের আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে আমরাও ছুটলাম শব্দ দুটোর জন্য। কিছুটা যাওয়ার পরেই দূর থেকে জলাশয়টা আর তার পাশে তোমাকে পড়ে থাকতে দেখলাম। সত্যি বলতে কি, আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে তোমরা না গেলে হয়তো তখনও ওইভাবেই পড়ে থাকতাম। বাট ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। তুমি জানো, আমি এখনো হয়তো অত কাছ থেকে সিংহ তো দূরের কথা, হরিণও মারতে পারিনি। আমার চেনা অনেক নামী শিকারী আছে, তাদেরও নার্ভ তোমার মতো শক্ত নয়। আমি তো ফিরে গিয়েই তাদেরকে তোমার কথা বলবো।
এসবের কোনো দরকার নেই। তুমি এমনিতেই আমার জন্য যা করেছো তাতেই আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। এতে ঋণের কিছু নেই। তোমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি জাস্ট সেটাকে একটু ঠেলে দিয়েছি। তুমি এগুলো ডিজার্ভ করো। আচ্ছা, সে তোমার যা ইচ্ছা তাই করো। এখন বলো তো, বাড়িয়াড়ি থেকে বেরিয়ে মাঙ্গালা গ্রামে যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে সেটা জেনে নিয়েছো? হ্যাঁ, সেটাও জেনে গিয়েছি। বালিয়াড়ির পরে খুব বেশি আমাদের হাঁটতে হবে না, কিছুটা গেলে মাঙ্গাল্লা গ্রাম। সেখান থেকে আমাদের অন্য পথে যেতে হবে। অন্য পথে কেন? এই বিশাল জলাভূমিটার মধ্যে বেশ কিছু লেক আছে। আদিবাসী দুজনের সঙ্গে কথা বলে যা জানলাম, ওরা বিশ্বাস করে এই কাঙ্গামাটো সেই লেকগুলোর মধ্যে নির্দিষ্ট একটা লেকে থাকে। লেকটার নাম লেক চালি। ওখানে যেতে হলে মাঙ্গাল্লা গ্রাম থেকে বেরিয়ে আমাদের আরও পশ্চিমের দিকে হাঁটতে হবে। ওই পথ কিন্তু এর থেকেও বেশি বিপজ্জনক আর কঠিন হবে। তার কারণ প্রথমত জায়গাটা জলাভূমিতে ঘেরা, আর দ্বিতীয়ত ঘন জঙ্গল। তখন আরও সাবধানে এগোতে হবে আমাদের। লেক চালি সম্বন্ধে আরও একটা কথা শুনলাম ওদের কাছে। সেটা আবার কি? ওদের মতে এই লেকটা আগে ছিল দেবতার সম্পত্তি, পরে শয়তান মানে কাঙ্গামাটো লেকটাকে দখল করে নেয়। দেবতা তাকে ওই লেকটা দিয়ে দিলেও সেই সাথে অভিশাপ দিয়েছিলেন যে শয়তান বছরের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকবে, 3 মাসের জন্য ওর সেই ঘুম ভাঙবে। আর এখন সেই সময় চলছে। সে যাই হোক, এক সময় লেকটা দেবতার থাকায় ওই লেকের তলায় নাকি অনেক সোনা, হিরে ইত্যাদি আছে। এখানকার সবকটা আদিবাসী নাকি সেই কথা জানে, কিন্তু ওই লেকের আশেপাশে কেউ যায় না। তার কারণ ওই শয়তান। তবে মাঙ্গাল্লা গ্রামের আদিবাসীরা নাকি ওই লেকের কাছে যায়। তারা কাউন্টা উপজাতির লোক, এই দেশের সব থেকে সাহসী আর শক্তিশালী যোদ্ধা জাতি। তাছাড়া এরা নাকি ওই শয়তানকে খুশি রাখার জন্য পুজো করে, নানা পশু বলি করে দিয়ে আসে। আর সত্যি সত্যি যদি ওই লেকে সোনা থাকে, সেটাও কিন্তু কম বড় আবিষ্কার হবে না। সে তো অবশ্যই। আমার মতে ওই লেকের তলায় সোনার খনি আছে। এই আদিবাসীরা ভাবে দেবতা ছিল বলে ওখানে সোনা আছে। আমারও সেইটাই ধারণা। এখন দেখছি মাঙ্গাল্লা গিয়ে অনেকগুলো খোঁজই নিতে হবে। এই আদিবাসীরা নয় আমাদের সাথে বাক্যালাপ করেছে, ওরা করতে চাইবে তো? সেই খোঁজও নিয়েছি। কাউন্ডা আদিবাসীরা যোদ্ধা হলেও আক্রমণাত্মক নয়, তারা যথেষ্ট বন্ধুবৎসল। আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে তো কোনো সমস্যাই নেই। কথা বলতে হয়তো নেই, কিন্তু একেবারে যে সমস্যা নেই তা বলা চলে না। কেন? শুনলাম ওরা যেমন বন্ধুবৎসল, তেমনি নিজেদের রীতি খুব গোপনে রাখতেই ভালোবাসে। আর ওই লেক চালির আশেপাশে অন্য কোনো গোষ্ঠীর লোক বা কাউকে যেতে দেয় না। ওরা মনে করে ওদের গোষ্ঠীর লোক ছাড়া অন্য কেউ সেখানে গেলে শয়তান আরও জেগে যাবে, আর তখন কাউকে বাঁচতে দেবে না, সকলকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এটা তো সত্যি সমস্যার বিষয়। তাহলে আমরা ওখানে যাব কেমন করে? এই মাঙ্গাল্লা গ্রামে না পৌঁছলে বলতে পারবো না। কোনো একটা উপায় তো বার করতে হবেই। থেমে যাওয়া তো চলে না। মাঙ্গাল্লা গ্রামে গিয়ে পলের একটা খোঁজ এবার করতে হবে। এরপরে আর ওদের তেমন কোনো কথা হলো না। রাতের খাওয়া শেষ করে ওরা দুজনেই শুয়ে পড়ল। সারাদিন হাঁটার পরে ওরা যথেষ্ট ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়তে বিশেষ সময় লাগলো না। পরের ঘটনাটা ঘটল ওই দিন রাতেই। রাত তখন বেশ গভীর। ঝিঝির মাথা ধরানো ডাকের সাথে মাঝে মধ্যে দূর থেকে নানান জন্তুর ডাক ভেসে আসছে। হায়নার হাসি তো আছে। হঠাৎ করেই একসাথে অনেকগুলো বাজ পড়ার মতো শব্দ হলো। অভিব্রত আর কেভিন দুজনেই গভীর ঘুমে তলিয়েছিল। শব্দটা শুনে ওরা দুজনেই তড়িৎপৃষ্ঠের মতো ছিটকে উঠে বসল। আচমকা ওই জোরালো শব্দে অভিব্রতর কানে তখন প্রায় তালা লেগে গেছে। এটা কিসের শব্দ বলো তো কেবিন? এত জোরে? বুঝতে পারছি না। মেঘ গর্জনের শব্দ নয় তো? আরে না না, চলো বাইরে চলো। কেভিনের কথা শেষ হলো না, তার আগেই আবার চারিদিক কাঁপিয়ে শব্দটা জেগে উঠল, এবারে আরও কাছ থেকে। ওরা আর সময় নষ্ট না করে নিজেদের রাইফেল হাতে নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। আদিবাসী দুজন তাঁবুর বাইরে আগুন জ্বেলে বসে পাহারা দিচ্ছিল। তারা চুপ করে জবুথবু হয়ে দাঁড়িয়েছিল। কেভিন বাইরে এসে তাদের স্থানীয় ভাষায় প্রশ্ন করলেন, এটা কিসের শব্দ ছিল? তোমরা কি জানো? লোকগুলোর মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল
তারা শব্দটা শুনে ভয়ে কাঁটা হয়ে গেছে। এই কদিন একসাথে থেকে অভিব্রত ওদের ভাষাটা একটু একটু শিখেছে। ওদের বলা সব কথা বুঝতে না পারলেও কিছু কিছু বুঝতে পারে, সেই দিয়েই বাকিটা আন্দাজ করে নেয়। সেজন্যেই ওরা কাঁপা কাঁপা স্বরে যেটা বলল সেটা বুঝতে ওর কোনো সমস্যা হলো না। নাতিনে নাতিনে, এর অর্থ পালাও পালাও। পালাবো কেন? তোমরা হঠাৎ করে এই সমস্ত কি বলছো? ইলাটে মুবুরা, নাতিনে নাতিনে, এর অর্থ শয়তান আসছে, পালাও পালাও। এই সময় আরও কাছ থেকে আবার শব্দটা এর। সাথে সাথে অভিব্রত আর কেভিন ঘুরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, আর যা দেখলো তাতে ওরা দুজনেই কোনো লম্বা বাওবাব গাছের মতোই একেবারে স্থির হয়ে গেল। রাতের কালচে নীল আকাশের বুকে তখন মিটমিট করছে অজস্র রাত জাগা তারা। তাদের মাঝে মধ্যমণি হয়ে বসে আছে চাঁদ। পূর্ণিমার সম্ভবত খুব বেশি দেরি নেই। উজ্জ্বল চাঁদ প্রায় গোল থালার মতো হয়ে এসেছে। তার জ্যোৎস্নায় আশেপাশে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। ওরা দেখলো বিশাল কোনো ঘন কালো মেঘরাশির মতো কিছু একটা উড়ে এসে সমগ্র চাঁদকে ঢেকে দিল। না, ওটা কোনো মেঘরাশি নয়। ওরা দুজনেই জিনিসটা খুব ভালো করে চিনতে পেরেছে। এটা সেই প্রাগৈতিহাসিক প্রাণী কঙ্গামাটো ছাড়া আর কিছুই হতে পারে না। পলের তোলা ছবিতে প্রাণীটাকে দেখে যতটা বড় বলে মনে হয়েছিল, সামনে থেকে ওটাকে দেখে অনেক বেশি বড় বলে মনে হলো ওদের। রাতের অন্ধকারেও প্রাণীটার দেহের উজ্জ্বল টকটকে লাল রং চোখে লাগছিল। প্রাণীটার ডানা ঝাপটানোর শব্দ সত্যিই কোনো ঝড়ের শব্দের মতোই শোনাল। আদিবাসী দুটো এই সময় হঠাৎ করেই বলে, মুবুরা নাতিনে। বলেই ছুটতে শুরু করলো বালিময় প্রান্তরের মধ্য দিয়ে। অভিব্রত তাদের পালাতে বারণ করলো, কিন্তু তারা শুনল না। প্রাণপণে তারা চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো। এরপরেই ঘটল আরেকটা ঘটনা। অভিব্রত আর কেভিন বিস্ময়ে হতভম্ব হয়ে দেখল আকাশে উঠতে থাকা বিশাল প্রাণীটা তার বিশাল চঞ্চু ফাঁক করে প্রচণ্ড একটা গর্জন করে উঠল। তারপরে ঝড়ের দিকে ধেয়ে গেল আদিবাসী দুটোর দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আদিবাসী দুজনের ঠিক মাথার ওপরে পৌঁছে গেল। তারপর ধারালো নখযুক্ত বিশাল দুটো পা দিয়ে তাদের খপ করে ধরে নিয়ে আবার উড়ে গেল আকাশে। আবারও দুটো গর্জন করল। গোল গোল কয়েকবার আকাশে পাক খেল, যেন নিজের ক্ষমতা জাহির করল। তারপরে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে গেল। ক্রমে বিশাল প্রাণীটা ছোট হতে হতে একটা কালো বিন্দুতে পরিণত হল। তারপর একসময় রাতের অন্ধকারে সম্পূর্ণ উধাও হয়ে গেল। ঘটনার আকস্মিকতা সামলে উঠলে অভিব্রতর তো সময় লাগলোই, সেই সাথে অভিজ্ঞ অভিযাত্রী কেভিন কসনারও ধাক্কাটা সামলাতে একটু সময় নিলেন। আমরা যা দেখলাম সেসব কি আদৌ সত্যি কেভিন? নিজের চোখকে কি করে অস্বীকার করি বলো? তবে প্রাণীটাকে যখন একবার দেখতে পেয়েছি, তখন ওর বাসা না আবিষ্কার করে আমি থামছি না। কিন্তু ওই দুজনের কি হবে? ওদের বাঁচানো আর সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না। তাহলে আমাদের এগোনোর কি হবে? এখনো তো অনেকটাই পথ বাকি আছে। সেটা নিয়ে চিন্তা করো না, যেটুকু পথ বাকি আছে আমরা ঠিক চলে যেতে পারবো। এখন চলো, শুয়ে পড়ো। কিন্তু সেটা কি ঠিক হবে? প্রাণীটা যদি আবার আসে, ওর যা আকার, আমাদের তাঁবু উড়িয়ে নিয়ে যেতে ওকে একটুও বেগ পেতে হবে না। সেটা আজ আর হবে বলে মনে হচ্ছে না। তাছাড়া না ঘুমলেও তো নয়, কালকের পথটা আমাদের পেরিয়ে যেতেই হবে। অভিব্রত আর কিছু বলল না। ওরা তাঁবুর মধ্যে ঢুকে গেল। স্বাভাবিকভাবে কেভিন শোয়ার একটু পরেই নাক ডাকতে শুরু করলেন, কিন্তু অভিব্রতর চোখে আর ঘুম এলো না। ওর বারবার মনে হলো যদি ঘুমিয়ে পড়লেই প্রাণীটা এসে উড়িয়ে নিয়ে চলে যায়, তাহলে বাঁচার কোনো সম্ভাবনাই যে থাকবে না। রাতটা যেমন করেই হোক কাটলেই ও যেন বাঁচে। এখন দুপুরবেলা। অভিব্রতরা বাকি পথটুকু তো পেরিয়ে এসেছেই, সেই সাথে মাঙ্গাল্লা গ্রামটাও খুঁজে পেয়ে গেছে। এখন তারা সেই গায়েরই বুড়ো মোড়লের সামনে বসে আছে। মাঙ্গাল্লা গ্রামটা একেবারে সবুজ জঙ্গলের মধ্যে, আর আগের আদিবাসী গ্রামটার থেকে অনেকটাই ছোট। এর লোক সংখ্যাও অনেক কম। এই প্রতিকূল পরিবেশে মাত্র এই কজন কি করে বেঁচে আছে সেটা ভেবেই অবাক লাগছে অভিব্রত। এই গায়ের মানুষগুলো মন প্রাণের দিক থেকে খুবই ভালো। কেভিন যখনই ওদের জানালেন যে ওরা পথ হারিয়েছে আর খুব ক্লান্ত, সাথে সাথে লোকগুলো ওদের নিয়ে চলে আসে গ্রাম। তারপর ফলমূল জল দিয়ে যথাসম্ভব সেবা করেছে। আপাতত ওরা দুজনে বসে আছে এই গাঁয়ের বৃদ্ধ মোড়লের সামনে। মোড়লের বয়স 70 থেকে 100 যা কিছু হতে পারে।
কেভিন এবারে পলের একটা ছবি মোড়লের দিকে এগিয়ে দিলেন। বৃদ্ধ মোড়ল সেটা হাত বাড়িয়ে নিলেন। ঝুলে পড়া চোখের পাতা যাহোক করে তুলে বেশ কিছুক্ষণ ধরে ছবিটা দেখে আবার ফেরত দিলেন। এই লোকটা কয়েক মাস আগে এই দিকেই এসেছিল। আপনি বা আপনার গাঁয়ের কেউ তাকে কি দেখেছেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা উপর নিচে নাড়ালেন। এর মানে হ্যাঁ, উনি দেখেছেন। কোথায় দেখেছেন তাকে? আর সে এখন কোথায়? বৃদ্ধ আবার কিছুক্ষণ চুপ। ওই সাহেবকে আমরা অনেকবার বারণ করেছিলাম রথের দিকে যেতে। উনি আমাদের কোনো কথাই শোনেননি, জেদ করে ওদিকে গিয়েছিলেন। শুধু উনি নয়, ওর সাথে আরো কয়েকজন ছিল, তাদেরও আমরা বারণ করেছিলাম, কিন্তু কিন্তু কেউ আমাদের কোনো কথা শোনেনি। শেষ পর্যন্ত আমাদের আমাদের অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছিল। তারপর আর কেউ কেউ ফিরে আসেনি। ওদিকে গিয়ে কেউ ফিরে আসে না। আমরা তো জানি এই অঞ্চলে অনেক হ্রদ আছে। কোন হ্রদের দিকে ওরা গিয়েছিল? লাল শয়তানের হ্রদের দিকে। ওরা এখানে এসেছিল ওই শয়তানের খোঁজে। আমি নিজে ওদের বলেছিলাম, শয়তানের এখন ঘুম থেকে ওঠার সময়। এই সময় তার সামনে যে যাবে সেই মরবে। তাদের সাহেব এসে তার অস্ত্র দেখিয়ে বলেছিল, ওদের কিছু করার ক্ষমতা শয়তানের নেই। এমন বলে ওরাই শয়তানকে মেরে ফেলবে। আমি ওদের বলেছিলাম, শয়তানকে মারা সম্ভব নয়, সে অমর। কিন্তু কোনো অস্ত্রই তার শরীরে কোনো ক্ষত দিতে পারবে না। সে কথা শুনেও সাহেব এসেছিল, বলেছিল যে অস্ত্র তার সাথে আছে, সেই অস্ত্রের আঘাতে নাকি ভগবানও মরতে পারে। তারপরে কি বলুন? তারপরে কি? এরপরে এরপরে আমাদের ভয় দেখিয়ে জোর করে গায়ের একজনকে সাথে নিয়ে ওরা গিয়েছিল জঙ্গলের মধ্যে লাল শয়তানের হ্রদের দিকে। সেই দিন সূর্য ডোবার ঠিক পরেই ওই দিক থেকে পর অনেকবার শয়তানের গর্জন ভেসে এসেছিল। আপনারা পরে ওদিকে গিয়ে দেখেননি যে তাদের সাথে কি হয়েছিল? না সাহেব, বছরের অন্য কোনো সময় হলে আমরা নিশ্চয়ই গিয়ে দেখতাম, কিন্তু কিন্তু এখন শয়তানের জেগে থাকার সময়। এই সময় ওদিকে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। আমরা সাহসী যোদ্ধা জাতি সাহেব। এই জঙ্গলের সব জন্তুর সাথেই আমরা লড়তে পারি, লড়তে আমরা ভয় পাই না। কিন্তু কিন্তু এই লাল শয়তানকে আমরা বড় ভয় করি সাহেব। ওকে মারা সম্ভব নয়, আর ওর সামনে যেই পরে তাকেই ও তুলে নিয়ে চলে যায়। কেভিন এবারে আর একটা ছবি বের করে এগিয়ে দিল বৃদ্ধ মোড়লের দিকে। এই ছবিটা পলের ডায়েরি থেকে পাওয়া। ছবিটা দেখা মাত্র বৃদ্ধ যেন কেঁপে উঠলেন। ওনার কম্পিত হাত থেকে ছবিটা মাটিতে পড়ে গেল। কেভিন ছবিটা তুলে বলেন, কি হলো? এটাই কি আপনাদের সেই লাল শয়তান? বৃদ্ধের কম্পিত স্বর আরো কাঁপতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ সাহেব, ওইটাই সেই শয়তান। কিন্তু এ তোমরা পেলে কেমন করে? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কেভিন আরেকটা প্রশ্ন করলেন, তা এই হ্রদটা কোন দিকে? কেন সাহেব, তো তোমরাও কি ওদিকে যাওয়ার জন্যই এখানে এসেছো? না না, আমি এমনিই জানতে চাইছিলাম। ও হ্রদের ধারে একদম যেও না সাহেব, তাহলে তোমাদের অবস্থা ওই আগের সাহেবদের মতোই হবে। কিন্তু আপনারা তো তাদেরকে আর দেখেননি। তাদের সাথে কি হয়েছে কেমন করে বুঝছেন? তারা তো বেঁচেও থাকতে পারে নাকি? না সাহেব, না, সেটা সম্ভব নয়। লাল শয়তানের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। শয়তান মানুষ শিকার করে, শিকারের হাত আর পায়ের 4টি করে আঙুল, 2টো কান, চোখ আর নাক খেয়ে নেয়। এরপরে শিকারের মাথা ফাটিয়ে ভিতরের গিলু আর রক্তকে শিকারের বাকি দেহ ফেলে রেখে চলে যায়। এর আগে আমরা অনেকবার ওই হ্রদের পাশ থেকে এমন লাশ পেয়েছি। কাল রাতেও সম্ভবত ওই শয়তান শিকার করেছিল। শিকার করলেই ও প্রচন্ড গর্জন করে তার রান্না দেয়। কাল জঙ্গলের মধ্যে রাতেও আমরা তেমন গর্জন শুনেছি। আর কটা সাত পরেই গঙ্গামটো আবার ঘুমিয়ে পড়বে হ্রদের তলায়। তখন ওদিকে গেলে হয়তো লাশও পেতে পারি। এই কথা শুনে কেভিন আর অভিব্রত নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করে নিল।
গত রাতে ওই লাল শয়তান কাদের শিকার করেছে সেটা ওরা খুব ভালোভাবেই বুঝতে পারছে। সাহেব, সত্যি করে বলো তো, তোমরা কি ওদিকেই যাচ্ছ? কেভিন কথাটা পাশ কাটিয়ে বলেন, না না, তেমন কিছু নয়। আমরা এসেছিলাম মূলত আমার বন্ধুটির খোঁজ করতে, কিন্তু এখন যা বুঝছি তাকে আর খুঁজে পাবো বলে তো মনে হচ্ছে না। যাই হোক, এই হ্রদটা কোথায় আছে সেটা কি অন্তত বলা যায়? আমরা ওদিকে যাব না, আগামীকাল সকাল হলেই আমরা ফেরার পথ ধরব। তবু যদি বলতেন, মানে অজানা ব্যাপার জানতেও তো ভালো লাগে, তাই বলছিলাম। সাহেব, আমার বয়স হচ্ছে, এখনো পর্যন্ত কম মানুষ তো দেখলাম না, আর মানুষ চিনতেও আমার খুব একটা ভুল হয় না। তোমাদের দুজনের চোখে মুখে, তাদের কথায় আমি কৌতূহলের ছোঁয়া স্পষ্ট বুঝতে পারছি। তবে আমি বলবো ওদিকে যেও না, তোমাদের ভালোর জন্যই বলছি। কেভিন এবারে হেসে ফেললেন। আপনাকে সত্যিটাই তাহলে বলছি, আমরা ওই প্রাণীর খোঁজেই এখানে এসেছি। শুধু তাই নয়, প্রাণীটার দেখাও আমরা পেয়েছি গত রাতেই। আমাদের দলের দুজনকে প্রাণীটা নিয়ে গিয়েছে গত রাতে। আর একবার প্রাণীটার দেখা যখন পেয়েছি, তখন তার বাসা না দেখে তো আমরা ফিরবো না। আমি তো বলে দিচ্ছি, লাল শয়তান থাকে সবুজ হ্রদের মধ্যে। এইটুকু জানাই কি যথেষ্ট নয়? আগে না, নিজের চোখে না দেখলে কৌতূহল মিটবে না। বৃদ্ধ চুপ করে গেলেন। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা এসে গিলে রইল কুড়ে ঘরটাকে। অবশেষে নীরবতা ভাঙলেন বৃদ্ধ মোড়ল। আমি খুবই ভালোই বুঝতে পারছি যে তোমরা আমার কথা শুনবে না। গায়ের জোরে হয়তো তোমাদের আমি আটকাতে পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি তোমাদের সভ্য মানুষদের ভালো করে চিনি, জানি। আমি জানি এখান থেকে চলে যাওয়ার পরে তোমরা আবার আসবে, হয়তো অনেক বড় দল বল অস্ত্র শস্ত্র নিয়ে আসবে। আমাদের মেরে হয়তো তখন ওদিকে যাবে, কিন্তু মনে রেখো, আমাদের মারতে পারলেও লাল শয়তানকে মারা সম্ভব নয়। এই শরীরে চামড়া লোহার বর্মের মতো। তোমাদের অস্ত্র যতই জোর থাকুক না কেন, ওই চামড়া ভেদ করার ক্ষমতা কারণ নেই। লাল শয়তানের একমাত্র দুর্বল জায়গা হচ্ছে ওর দুটো চোখ। কিন্তু সেখানে আঘাত করেও খুব একটা লাভ হবে না। ওকে যদি তোমরা আহত করে যাও, তাও মারতে পারবে না। ও একবার জলে নেমে গেলে ওর সকল কত মুহূর্তের মধ্যে সেরে যায়। ও আরো শক্তিশালী হয়ে ওঠে তখন। কথা দিচ্ছি, প্রাণীটার কোনো ক্ষতি করার চেষ্টা আমরা করব না। শুধু প্রাণীটাকে একবার ভালো করে দেখে তার নেস্ট দেখেই আমরা ফিরে আসব। কিন্তু তোমরা যে বললে কাল রাতে তোমরা তাকে দেখেছো। রাতের আধারে দেখা আর দিনের আলোয় দেখার মধ্যে পার্থক্য আছে। বেশ, আমি তোমাদের সবুজ হ্রদের পথ বলে দিচ্ছি, কিন্তু একবার ভেবে দেখো, ওদিকে যাওয়া মানে মৃত্যু দিকে এগিয়ে যাওয়া। কোনো চিন্তা নেই, আপনি শুধু পথটা বলে দিন। বৃদ্ধ মোড়ল এরপর অনিচ্ছার সত্ত্বেও সবুজ হ্রদের পথ বলে দিল। কেভিন আর অভিব্রত পুরোটা খুব মন দিয়ে শুনে নিল। অভিব্রত আর কেভিন এখন ঘন জঙ্গলের মাঝখানে। একদিকে বিশাল জলাভূমি, রোদ বেশ জোরদার হয়েছে, কিন্তু মাথার উপরে গাছের পাতার আস্তরণ এতটাই ঘন যে জোরালো রোদও সেই আস্তরণ ঠিক করে ভেদ করে জঙ্গলের ভেজা মাটি স্পর্শ করতে পারছে না। কি অদ্ভুত না! এই আগের দিনও আমরা মরুভূমির মাঝে ছিলাম, আশেপাশে জল তো দূরস্থ, গাছও ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, আর এখন আমরা ঘন সবুজ জঙ্গলের মাঝে। প্রকৃতি এমনই বিচিত্র, বুঝলে অভি। ঘরের চার দেওয়ালের বাইরে এলে তবেই প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখা যায়। ঠিকই বলেছ। যেদিন থেকে অভিযানের মর্ম বুঝেছি, সেদিন থেকেই এই বন্য সৌন্দর্য সামনে থেকে দেখা আর স্পর্শ করার ইচ্ছে ছিল আমার। এতগুলো দিন হয়ে গেল, এত কিছু হয়ে গেল, তবুও যেন বিশ্বাস করতে পারছি না এই সব সত্যি। আমি আমার বাড়ি কলকাতা শহর ছেড়ে এত দূরে আছি। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হলে মনে হয় এমনই অবিশ্বাস। সাবধান, সরে যাও! অভিব্রত কথা শেষ করার আগেই কেভিন চেঁচিয়ে উঠে ওকে ঠেলে সরিয়ে দিল। অভিব্রত প্রথমটায় বুঝতে পারেনি হঠাৎ করে হলোটা কি, কিন্তু তারপর কেভিনের ইশারা অনুসরণ করে মাটির দিকে তাকাতেই সবটা বুঝতে পারল। মাটির ওপরে জঙ্গলি বড় বড় আগাছার মধ্য থেকে ফনা তুলে আছে একটা ষাঁড়। অল্প খয়েরি, অল্প কালো,
কিছুটা হলুদ মেশানো দারুণ উজ্জ্বল তার গায়ের রং। ফনাটাও বেশ বড়। অভিব্রত জানে প্রকৃতিতে এমন অতি উজ্জ্বল প্রাণীরা বিপদেরই আর এক রূপ। কেভিন আর সময় নষ্ট না করে ওই রিভলভারটা বের করে গুলি চালিয়ে দিল। সাপটার মাথা সাথে সাথে চৌচির হয়ে গেল। ওটা কি সাপ জানো? না, সাপ সম্পর্কে আমার তেমন ধারণা নেই। ওটা মোজাম্বিক স্প্লিটিং কোবরা। ওটা যদি কামড়াতো তাহলে এই অবস্থায় তোমাকে আর বাঁচাতে পারতাম না। মিনিট কয়েকের মধ্যেই তুমি এই জীবন ত্যাগ করতে। থ্যাংক ইউ কেভিন, তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। ওসব বলে কোনো কাজ নেই। সাবধানে চোখ কান খুলে হাঁটো। পরের বারে আমার চোখে নাও পড়তে পারো। অভিব্রত রিভলভারটা হাতে নিয়ে নিল। বৃদ্ধ মোড়লের বলে দেওয়া পথ ধরে প্রায় ঘন্টা তিনেক হাঁটার পরে অবশেষে লেক চালির দেখা ওরা পেল। লেকটাকে কেন মোড়ল সবুজ হ্রদ বলেছিলেন সেটাও ওরা বুঝতে পারল। হ্রদটার জল সম্পূর্ণ সবুজ। তার কারণ হচ্ছে আশেপাশের ঘন জঙ্গল। হ্রদের ওপরটাও গাছের ডালপাতায় ঢাকা। এত সবুজ ঘনর প্রতিচ্ছবিতে হ্রদের জলটাও সবুজ দেখাচ্ছে। হ্রদটা নেহাতি ছোট নয়। ওরা দুজনে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে সেটাকে ভালো করে ঘুরে দেখল। কেভিন আন্দাজ মতো হ্রদটার আকৃতির একটা স্কেচ করল, আর সেটা দেখে ওরা দুজনেই চমকে উঠল। যদি ওপর থেকে দেখা যায় তাহলে হ্রদটাকে দেখতে লাগবে ঠিক ওই প্রাণীটার মতোই, যেন প্রাণীটা তার বিশাল দুটো ডানা ছড়িয়ে উড়ে যাচ্ছে। এমন আকৃতিও কি সম্ভব কেভিন? প্রকৃতিতে সবই সম্ভব। এরপরে ওরা একটা ঝোপের আড়ালে গিয়ে হ্রদের উপরে নজর রাখতে শুরু করল। বেশ কিছুক্ষণ কাটার পরে অভিব্রত বলল, কই গো কেভিন, এখানে তো কিছুই নেই। হ্রদের জল একেবারে স্থির। কোনো মাছ আছে বলেও তো মনে হচ্ছে না। ওই বুড়ো মোড়ল আমাদের ইচ্ছে করে ভুল জায়গায় পাঠিয়ে দিল না তো? দাঁড়াও, সবে তো অপেক্ষা শুরু হয়েছে। এত তাড়াতাড়ি ইমপেশেন্ট হলে হয় না। আর একটু অপেক্ষা কর। আরও 1 ঘন্টা কাটল। মশার কামড়ে অভিব্রত আরও অধৈর্য হয়ে উঠল। জল খেতে গিয়ে দেখল জল প্রায় শেষ। বড় ঝোড় আর 1 ঢোক হবে। ধুর, ওই বুড়ো আমাদের বোকা বানিয়েছে। কাউঙ্গা গ্রামের মোড়ল বলেছিল মনে নেই, ওরা এই জন্তুটাকে পুজো করে। ও যেখানে থাকে সেখানে কাউকে যেতে দেয় না। বুড়ো মোড়ল বুঝেছিল আমাদের আটকাতে পারবে না, তাই ইচ্ছে করে ভুল পথ বাতলে দিয়েছে। বেটা বুড়ো হলে কি হবে, খুব চালু। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না অভি। এরা অসভ্য বলেই এদের মনে কোনো প্যাঁচ নেই। একজন সভ্য মানুষ হয়েই বলছি, এই অসভ্য আদিবাসীদের মন আমাদের সভ্য মানুষদের থেকে অনেক সরল। এরা সচরাচর মিথ্যে কথা বলে না। আমি এতদিনে কম ট্রাইবালসদের সাথে কথা বলিনি, তারা কেউ কিন্তু কখনো মিথ্যে বলেনি। এই জন্যেই আমি এদের দারুণ রেসপেক্ট করি। এই বৃদ্ধ মোড়লও মিথ্যে বলেছেন বলে আমার মনে হয় না। তুমি তাহলে এখানেই বসে মশার কামড় খাও, আমি যাই গিয়ে দেখি এই হ্রদের জল পানযোগ্য কিনা। অভিব্রত হ্রদের দিকে এগিয়ে গেল। কেভিন পেছন থেকে বারণ করলেন, কিন্তু শুনল না। হ্রদের কাছে গিয়ে প্রথমে হাতে করে কিছুটা জল তুলল অভিব্রত। না, জল স্বচ্ছ। একটু গন্ধ শুকলো, কোনো খারাপ গন্ধ নেই। মুখে দিল কিছুটা। মিষ্টি জল, খাওয়াই যায়। জলের বোতলের জলটুকু গলায় ঢেলে বোতলটা চুবিয়ে দিল হ্রদের জলে। বোতলটা প্রায় ভর্তি হয়ে এসেছে এমন সময় ঘটনাটা ঘটল। অভিব্রত খেয়াল করল হঠাৎ করে হ্রদের জলে একটা আন্দোলন হতে শুরু করেছে। তারপরেই দেখল জলের ভেতর থেকে কিছু একটা উপরে উঠে আসছে, আর সেই জিনিসটার দেহের রঙের জন্যেই হ্রদের জলের রং সবুজ রং থেকে লাল হতে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা হ্রদের জল লাল হয়ে উঠল। তারপরেই জলের মধ্য থেকে তীর বেগে বেরিয়ে এলো সেই বিশাল প্রাণীটা। তার ডানার ধাক্কায় অভিভূত ছিটকে গিয়ে পড়ল বড় একটা পাথরের উপরে। ওর মাথা ফেটে বুঝিয়ে রক্ত বেরিয়ে এলো। কেভিন সাথে সাথে ঝোপের বাইরে চলে এলেন, ছুটে গেলেন অভিব্রতর কাছে। কিন্তু তার কাছে যাওয়ার আগেই প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে তিনি ছিটকে গিয়ে পড়লেন বেশ কিছুটা দূরে। ওনার রাইফেলটা ওখানেই পড়ে রইল। প্রাণীটাও ধেয়ে গেল ওনারই দিকে। অভিব্রত একটু ধাতস্থ হতে দেখল মাটিতে পড়ে আছেন কেভিন কস্টনার, আর তার বুকের ওপর একটা থাবা বসিয়ে দিয়েছে বিশাল লাল শয়তান। কেভিনের বুকে জন্তুটার ধারালো নখ একটু একটু করে গেঁথে যাচ্ছে। তবুও তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এই দৃশ্য দেখে অভিব্রতর মনে হঠাৎ করে কোথা থেকে অনেক সাহস, অনেক শক্তি এসে জড়ো হলো। মুহূর্তের মধ্যে মাটি থেকে কেভিনের রাইফেলটা তুলে বীর বিক্রমে এগিয়ে গেল জন্তুটার দিকে।
তুমি পালাও অভি, পালাও। অভিব্রত কিন্তু সে কথা কানে নিল না, আরও এগিয়ে গেল। জন্তুটা এবারে প্রচন্ড গর্জন করে তার চঞ্চু গেঁথে দিল কেভিনের বুকে। অভিব্রতর মাথায় বৃদ্ধ মোড়লের বলা কথাটা ঘুরছে। লাল শয়তানির দুর্বল জায়গায় একমাত্র ওর দুটো চোখ। অভিব্রত সেই সুযোগে ছুটে গেল কেভিনের দিকে, কিন্তু মাঝপথেই আবার একটা ধাক্কা খেয়ে ছিটকে গেল। জন্তুটা এবারে তার দিকেই ধেয়ে গেল। অভিব্রত কিন্তু ভয় পেল না, উল্টে দ্বিগুণ সাহসে উঠে দাঁড়ালো। রাইফেল সামনের দিকে তাক করলো। জন্তুটা ওর একেবারে কাছে এসে পড়েছে। এই সময় পালাও। সেই সাথে অভিব্রত রাইফেল আবার গর্জে উঠল। প্রাণীটার আর এক চোখে লেগেছে গুলি। সে আবার চিৎকার করে উঠে অনেকটা ছিটকে গেল পেছনের দিকে। এতগুলো তীব্র শব্দ মিলিয়ে গোটা জঙ্গলটাই থরথর করে কেঁপে উঠল। জন্তুটা পিছুতে পিছুতে গিয়ে পড়ল হ্রদের জলে। মোড়লের বলা আর একটা কথা অভিব্রতর মনে পড়ে গেল। জলে পড়ার পরে জন্তুটার সব ক্ষত সেরে যায়। সে তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এটাই একমাত্র সুযোগ পালানো। ও ছুটে গেল কেভিনের কাছে। তার অবস্থা একেবারেই খারাপ। জন্তুটার ধারালো নখ তার বুক পেট একেবারে চিরে দিয়েছে। কেভিন, কেভিন তুমি হাঁটতে পারবে? এই সুযোগে আমাদের পালাতে হবে। প্রাণীটা আবার ফিরলে আমরা আর বাঁচবো না। আমি আর বাঁচবো না অভি। অভি, আমার সময় ফুরিয়ে এসেছে। তুমি পালাও, আমার কথা ভেবো না। তুমি ফিরে যাও। তা হয় না কেভিন, আমরা না বন্ধু? আমি ফিরলে তুমিও আমার সাথেই ফিরবে। এই সময় হ্রদের জলে আবার তোলপাড় শুরু হলো। অভিব্রতার সময় নষ্ট করল না। কেভিনের দেহটাকে যাহক করে কাঁধে তুলে নিয়ে ছুট লাগালো জঙ্গলের মধ্য দিয়ে। পেছনে ততক্ষণে সবুজ হ্রদের লাল শয়তানের ক্রুদ্ধ গর্জন শুরু হয়ে গেছে। এরপরে অনেক কষ্টে কেভিনের শরীরটা নিয়ে ফিরেছিলাম মাঙ্গাল্লা গ্রামে। গ্রামের ভিতরে ঢুকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল। জ্ঞান ফিরেছিল দুদিন পর। জ্ঞান হতে শুনেছিল কেভিন আর বেঁচে নেই। নিয়ে আস্তে আস্তেই নাকি তিনি মারা গেছে। খুব বড় একটা ধাক্কা খেয়েছিল। যে মানুষটা ওর জন্য অত কিছু করলো, তার স্বপ্ন পূরণ করলো, তাকেও বাঁচাতে পারলো না। সেই বেদনাও আজও ভুলতে পারেনি। আজও ওর কাছে যখন কোনো সাংবাদিক সাক্ষাৎকার নিতে আসে, ততবার কেভিনের জন্য ওর চোখে জল আসে। এমনকি এখনো লিখতে বসে আসছে। যাই হোক, একেবারে সুস্থ হতে ওর দিন 15 লেগেছিল। তারপর কেভিনের জিনিসপত্র সাথে নিয়ে মাঙ্গাল্লা গ্রামের বৃদ্ধ মোড়লকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়েছিল বাড়ি ফেরার পথে। মোড়লের সাথে একজনকে দিয়ে দিয়েছিল। সেই লোকই ওকে সভ্য লোকালয়ের কাছে ছেড়ে দিয়ে যায়। সেখান থেকে ও চলে যায় মুম্বাসা। তারপর বোম্বাইগামী জাহাজে চেপে দেশে ফিরেছে। এই দিন 10 হচ্ছে। ওদের এই দুঃসাহসিক অভিযানের প্রমাণ সাথে কিছু ছিল না ভেবে পথে একটু দুঃখই পাচ্ছিল। নিজেকে কেমন করে প্রমাণ করবে সেটাই ভাবছিল। কিন্তু সেই চিন্তা দূর হয়েছে যখন কেভিনের ক্যামেরা থেকে ছবিটা পেল। ওর গলার ক্যামেরাটা শেষ পর্যন্ত ছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি ক্যামেরায় ওদের অভিযানের প্রমাণ রেখে গেছেন। ছবিটায় দেখা যাচ্ছে লাল শয়তান ওর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে, আর ও তার দিকে রাইফেল তাক করে আছে। শয়তানটার দ্বিতীয় চোখে গুলি মারার ঠিক আগের দৃশ্য। সেই ছবি দেখার পর এখন সকলেই ওকে বিশ্বাস করছে। বাবা দাদারা হাঁ হয়ে গেছেন। মা তো খুব খুশি। দিনে রাত দুবেলা আমার কাছে সংবাদপত্রে লোকেরা আসছে সাক্ষাৎকার নিতে, রোমাঞ্চকর অভিযানটার গল্প শুনতে। বেশ লাগছে, কিন্তু শুধু কষ্ট একটাই, কেভিনকে বাঁচাতে পারলো না। এই দুঃখটা হয়তো সারা জীবন থেকে যাবে। লেখা শেষ করে পাশেই পড়ে থাকা খবরের কাগজটা তুলে নিল অভিব্রত। শহরে ফেরার পরে ব্যাপারটা একটু জানাজানি হতেই ওকে নিয়ে রীতিমতো হইচই লেগে গেছে। একটা প্রকাশনী ওর লেখা বই করার ইচ্ছে প্রকাশ করেছে। নানান খবরের কাগজে নিত্যদিনেরও ছবি বেরোচ্ছে। এই যেমন এই কাগজটাই বেরিয়েছে। কেভিনের তোলা শেষ ছবিটা, আর তার উপরে হেডলাইনে বড় বড় করে লেখা, জাম্বিয়ার সবুজ হ্রদের লাল শয়তানের মুখোমুখি বঙ্গ সন্তান অভিব্রত। শুনছিলেন লেখক সাগর ঘোষের কলমে কঙ্গা মাটোর খোঁজে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।